পুরোপুরি আমার সাথে কথা বলে ঠিকই, কিন্তু মন এমন পৌঁছে যায়, সেটা এমন মানে শীতে কাঁপতে শুরু করেছে, তাকে কম্বল দিতে হচ্ছে, ঢাকা দিতে হচ্ছে, আচ্ছা, মানে খটখট 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 করে দাঁতে আওয়াজ হচ্ছে, এত সেই কাঁপছে। মানে গরমের মধ্যে বসে সে কাঁপতে শুরু করেছে, এটা হয়েছে হয়? এই না, আমি দেখতে পাচ্ছি না, আমি শুনছি। ও, তার মুখ থেকে তুমি তোমাকে শুনছো? আমি নিয়ে গেলাম, হ্যাঁ, তোমাকে আমি বললাম যে এই ছবির এই ইনাকে তুমি খুঁজে বের করো, হ্যাঁ, এনার জীবনে এই ঘটনাটা কেন হচ্ছে। হ্যাঁ। তো বলবো, তুমি নিজের পাস্ট লাইফ দেখেছো? আমি যখন দেখতে গিয়েছিলাম তখন আমি নিজের পাস্ট লাইফ সম্বন্ধে জানতে, ছেলেটাকে তখন এই জন্মের পাস্টে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যখন বাড়িটা কিন্তু নেই এখন, কিন্তু বাড়িটাকে সৃষ্টি করার এই যে চলে গেল, এবার শুরু হলো তাকে নিয়ে পাস্ট লাইফ দেখা। এই ঘটনাটা এবার তুমি শোনো। নমস্কার বন্ধুরা, আপনারা কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে আপনাদের মনে হয়েছে এই জায়গাটাতে আগেও এসেছেন, বা এমন কোনো মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে যেখানে আপনাদের মনে হয়েছে সেই মানুষটার সাথে আপনাদের অনেক পূর্বজন্মের পরিচয় রয়েছে? আজকে আমাদের সাথে রয়েছেন রেইকি গ্র্যান্ডমাস্টার সুপ্রিয়া লাহিড়ী। তিনি একজন পাস্ট লাইফ এক্সপার্টও। তার কাছে তার সাথে জীবনে এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে যখন তিনি পাস্ট লাইফ রিগ্রেশন করেছেন, যেখানে প্রচুর মানুষ তার পূর্বজন্ম জানতে পেরেছে। আজকে এরকম প্রচুর হিপনোসিসের মাধ্যমে জানা সেই মানুষদের সত্যিকারের ঘটনাগুলি জেনে নেব সুপ্রিয়া লাহিড়ীর মুখ থেকে, পূর্বজন্মের কাহিনী জানতে। এবং আপনারা যারা, আপনাদের কোনো স্বপ্ন এসে থাকে যেটা আপনি বারবার দেখতে পান, রিপিট হয়, সেই ধরনের স্বপ্নগুলোর সত্যি যদি আপনি জানতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। দেখতে ভুলবেন না, শুধুমাত্র এসএসএন কম্পোজ। দিদি নমস্কার। আমাদের 1 মাস হয়ে গেল প্রায় কথা বলা, যে আমরা প্ল্যান করেছিলাম তোমার সাথে বসবো। আমার অনেকগুলো বিষয় নিয়ে না জানার রয়েছে তোমার থেকে, যে তুমি রেইকি অনেক বছর হয়ে গেল এবং তোমার কাছে আমাদের মানুষ এত এখন পৌঁছচ্ছে আরো বেশি করে, এবং সবসময় এত মানুষ তোমার সাথে যোগাযোগ করতে চায়। এবং আজকের দিনে বিভিন্ন প্রবলেম রয়েছে, বা বিভিন্ন জিনিস নিয়ে প্রবলেম না হলেও মানুষের ইন্টারেস্ট প্রচুর। যেমন কেউ তার অতীতের কি ছিল, আগের জন্মে কি ছিল সেটা জানতে চাইছে। কেউ তার মনে হচ্ছে হয়তো যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে তার কোনো সম্পর্কে, বা কিছু হয়েছে যেগুলো আমরা ব্ল্যাক ম্যাজিক বলে থাকি। প্রচুর বিষয় নিয়ে মানুষ তোমাকে উৎপাত করে বলা চলে, বা প্রচুর মানুষ তোমার কাছে আসে। তো আমি না তোমার কাছে প্রথম যে বিষয়টা দিয়ে আজকে শুরু করব, আমরা যে বেসিক ভয় পাই আমাদের উপর নেগেটিভ এনার্জি রয়েছে, বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বা কিছু হয়েছে আমার সাথে, এটা কি আদৌ হয়, বা এটা হওয়া সম্ভব? হওয়া সম্ভব, এখন দেখছি হওয়া সম্ভব। প্রথম দিকে এগুলোকে নিয়ে অত বুঝতাম না, কারণ তখন প্রথম দিকে না এগুলো হতোই না। আমরা সত্যি কথা বলতে আমাদের ছোটবেলায় যেগুলো আমরা শুনেছি, এরকম কোনো ভয় আমাদের ছিল না। একটা ভূত প্রেতের ভয় একটা যেটা হয়, সেটা ছাড়া কেউ ক্ষতি করছে কোনো একটা এনার্জি দিয়ে আমরা তো শুনিনি। কিন্তু তন্ত্র কাজ হয়, তন্ত্র দিয়ে লোকের ভালো করা যায়, সেটাই হতো। তন্ত্র দিয়ে ক্ষতি করাও কিন্তু তখন করতো না, তখন মানুষের মন একটু অন্যরকম ছিল। ইদানিং যেটা দেখছি যে হ্যাঁ হচ্ছে, মানে আমরা আসছে যখন লোকেরা আমাদের কাছে রেকি শিখতে, যে আমি মনে হচ্ছে আমার শরীরটা একটু ভারী লাগছে, এনার্জিটা ভালো লাগছে না, একটু আমি রেকি করে নিজেকে ঠিক করতে চাই। রেকি করতে আসে যখন, তখন মানে ওরা বলে হ্যাঁ আমি রেকি যখন করলাম, মানে পজিটিভ এনার্জি যখন শরীরের মধ্যে ঢুকলো, তখন মনে হলো হ্যাঁ আমার একটু শরীরটা ভালো লাগছে। এগুলো করে, হ্যাঁ হয়, এবং এতই বেশি ক্ষতি করে, এতই বেশি ক্ষতি করে যে তখন মানে আমাদেরকে স্ক্যান করে দেখতে হয় ওদেরকে। তখন আবার রেকি থেকে চলে যেতে হয় আমাদের মানে পাস্ট লাইফ অ্যান্ড ফিউচার প্রেজেন্ট লাইফে স্ক্যান করার ব্যাপার চলে আসে। ওই ব্যক্তির আশেপাশে কোনো রকমের এনার্জি, কীরকম নেগেটিভ এনার্জি আছে, কাউকে কেউ স্পিরিট পাঠিয়ে নেগেটিভ এনার্জি করে তাকে বিরক্ত করা হচ্ছে, নাকি তার উপরে একটা কোনো কিছু হাবি চড়িয়ে দিয়েছে, যে একটা কালো ধোঁয়া বা একটা কিছু এরকম এনার্জি দিয়েছে, সেগুলোকে কিন্তু খুব ভালো মতনই বোঝা যায়। এবং তখন আমরা বুঝতে শুরু করেছি যে হ্যাঁ এগুলো হয়, ব্ল্যাক ম্যাজিক হয়। রেইকি দিয়ে এই শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কি কি বিষয় রয়েছে যে মানুষের কাজে লাগতে পারে রেইকিটা, এবং কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি? ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দাও তুমি, আমি বলছি কি কি সাধারণ মানুষের জীবনে কাজে লাগতে পারে? রেকি
একাই 100 যদি বলতে পারি আমি। মানে রেকি এমন একটা পদ্ধতি যেখানে না লাগে ওষুধ, না লাগে কোনো মন্ত্র, না লাগে তন্ত্র, কিচ্ছু দরকার নেই। খালি একটা এনার্জিকে হাতে পাচ্ছি আমি, একজন এক্সপার্ট কোনো যদি টিচার থাকে, প্রপার যদি কোনো টিচার থাকে যারা জানে যে কীভাবে এই এনার্জিটাকে কারোর শরীরে এনে দেওয়া যায়। যখন এনার্জিটা হাতে পাওয়া শুরু হয়ে যাবে, ওই এনার্জিটাকে খালি স্পর্শ করার, কিচ্ছু না। তাই জন্য ছোটো ছোটো বাচ্চারাও শেখে। এটাতে হয় কি জানো, শরীরের মধ্যে যে কি বলবো, মানে ভয়, আতঙ্ক, কনফিডেন্স লেভেলের অভাব, স্মৃতিশক্তি চলে যাওয়া, প্রত্যেকটা জিনিস কিন্তু রেকি দিয়ে কাজ করে। তবে এটা আমাকে কিন্তু এখানে একটা ব্যাপার, আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারবো না যে আমার স্মৃতিশক্তি চলে গেছে, আপনি কি রেকি দিয়ে ঠিক করতে পারবেন না। এই জন্য গ্যারেন্টি দিতে পারবো না, কারণ রেকিতে অনেক কিছু হয়, কিন্তু কার উপরে কোনটা কাজ করবে সেটা বলা খুব মুশকিল। আচ্ছা, মনে করো 10 রকমের অসুখ কারোর কাছে এলো, দুজন ব্যক্তি এলো আমার কাছে, এরও 10টা সেম অসুখ, এরও 10টা সেম অসুখ, দুজনকে আমি শেখালাম। এর দেখা গেল 1 নম্বর ব্যক্তি 1 to 5 ঠিক হলো, আর অন্যজনের 6 to 10 ঠিক হলো। তার মানে রেকি 1 to 10 সবটাই ঠিক হলো, এই ব্যক্তির ওপরে কিছুটা ঠিক হলো, ওই ব্যক্তির উপরে কিছুটা। তার মানে আমি কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে হ্যাঁ আপনার এটা ঠিক হবে, কিন্তু সব সময়তে রেকি দিয়ে ভালোই হয়। রেকিকে আমরা বলি হোয়াইট ম্যাজিক। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিককে পরিষ্কার করি আমরা হোয়াইট ম্যাজিক দিয়ে। ব্ল্যাক ম্যাজিক যে সবসময় খারাপ তা কিন্তু নয়। ব্ল্যাক ম্যাজিক দিয়ে লোকেরা ভালোও করে, এটা একটা আমি শুনেছি, মানে আমি তো করি না কিন্তু শুনেছি। কিন্তু রেকি দিয়ে কারো ক্ষতি করা যায় না। রেকি দিয়ে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, অহেতুক চিন্তা করতে থাকে, যেমন কম বয়সী বাচ্চারা কেন শেখে না, ওদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়ে, বুদ্ধি টুদ্ধিগুলো ভালো, সব ভালো হচ্ছে, লোকেদের মানে মানুষকে চিনতে শেখে, যে যেমন তাকে সেরকম তার সঙ্গে সেরকম মানে ব্যবহারটা, বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করা, সবারই মধ্যে প্রেম ভালোবাসা, এগুলো ওদের মধ্যে আসতে শুরু করে দেয়। তেমনি বয়স্ক লোকেরা কেন শিখবে, কেননা ওদের একাকিত্ব জীবনটা খুব তখন হয়। বাচ্চারা বড় হয়ে গেল, তারা তাদের সংসার নিয়ে মেতে উঠলো, তখন যারা বয়স্ক বা বৃদ্ধারা থাকে, তখন তারা শেখে কেন, ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে যায় তারা, ঘুমের ওষুধ খাচ্ছে, ভালো লাগছে না, শরীরে ব্যথা যন্ত্রণা। রেকি করতে গেলে ঘুমটা একটু ভালো হয়, ব্যথা যন্ত্রণা কিছুটা তো নিশ্চয়ই লাঘব হবে। তাহলে বয়স অনুযায়ী সেটা, এখন একটু মনে করো 80 বছর, 70-80 বছর কেউ যদি বললো যে আমি কি সম্পূর্ণ ঠিক হয় না, 40% 50% আরাম করে পাবে, শরীর ভালো হবে। রেকিটাকে আমি প্রেফার করি প্রত্যেকের বাড়িতে একজন কারো রেকি শেখা উচিত। মানে ফার্স্টের বক্সেরও কাজ করে, হঠাৎ কিছু বিপদে পড়লো, মানে কেউ পড়ে গেল মনে করো, ততক্ষণে ব্যথা পাচ্ছে, ডাক্তার আসবে, তার আগে সেই জায়গাটিতে যদি এনার্জি দিতে থাকি, কিন্তু অনেক আরাম পাবে তখন। মানে তুমি এমন একটা ওষুধ ছাড়া এমন একটা পদ্ধতি বলছো যেটা মানুষ শুনে অনেক সময় একটু আশ্চর্য বোধ করে। এটা একদমই আশ্চর্য কোনো ব্যাপার না। এটা কেন আমরা এখন কেন আশ্চর্য হই? এখানে ডক্টর মেকাওসুই উনি আবিষ্কার করেছিলেন যে ঋষি মুনিরা যেগুলো করতেন সেগুলো আমরা সংসারে বসে কি করে করতে পারি। তখন কেন লোকে অবাক হতো না? তখন তো লোকেরা কি ভাবতো, ঋষি মুনিরা ভগবানের খুব কাছের লোক, ওনারা আমাদের শেখাবেন না, ওটা ওনাদের আলাদা একটা ব্যাপার আছে। কিন্তু তখন আমরা আশ্চর্য হতাম যে ভাবতাম ওরা ভগবানের কাছের লোক বলে। এখন কোনো আশ্চর্য হওয়ার ব্যাপার নেই। রেকি আমার কাছে একজন, মানে কি বলবো, নাম বলা যায় না, একজন সন্ন্যাসী ভদ্রলোক আমার কাছে শিখেছিলেন রেকি। তো ওনাকে যখন আমি বললাম, যে উনি বলছেন জানেন মা, আমার এত কাজ হচ্ছে, আমার শিষ্যরা আসে, ওদেরকে আমি মানে এনার্জিটা দিই, যখন ভালো করি কত খুশি হলেন, যে আপনি বলেন তো যে আপনি রেকি দিচ্ছেন। না, আমি সেটা বলতে পারি না। মানে উনি যে ধর্মের মধ্যে আছেন, যে পুজোর মধ্যে আছেন, উনি বাইরে সেটা প্রকাশ করতে পারছেন না যে উনি রেকি শিখে করছেন, সেটা ঠিক না। উনি সাধনার মধ্যে যদি আছে, উনি তো মহাজাগতিক শক্তিরই সাধনা করছেন, সেখানে বলতে আপত্তি কি? সেটা রেকি কথাটা তো আর আমাদের ইংলিশ ওয়ার্ড নয়, রেকিটা কিন্তু জাপানিজ ওয়ার্ড। যেহেতু আমাদের ডক্টর মেকাওসুই উনি জাপানি মহাপুরুষ ছিলেন, উনি ওনার মাতৃভাষাতে রেকি বলেছেন। তাহলে ওখান থেকেই এসছে রেকি, উনি আবিষ্কার করেছে। মহাজাগতিক শক্তিকে তো আবিষ্কার করতে পারে না, মানে কানেক্ট করতে না, এনার্জিটাকে কানেক্ট করে কিভাবে আমাদের নিজেদেরকে সাংসারিক ব্যাপারে এ করে, মানে অসাধ্য সাধন করা যায় রেকি দিয়ে, সত্যি কথা বলতে অসাধ্য সাধন করা যায়। দিদি, আমি একটা জিনিস জানতে চাই, মানুষও না এটা নিয়ে জানতে বড় ইন্টারেস্টেড, যে
একজন মানুষ যার মনে হচ্ছে তার সাথে কিছু খারাপ কিছু হয়েছে, ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র টাইপের কিছু করা হয়েছে, বা তার সম্পর্কে কেউ কিছু করেছে যার জন্য তার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, বা তার কারো শরীর খারাপ হয়ে যাচ্ছে, কারো প্রফেশনে সে গ্রোথ দেখতে পাচ্ছে না এবং সে ফিল করছে নিজের থেকে যে কিছু আমার সাথে মনে হচ্ছে হয়েছে, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। মানুষ এটা জানতে ইন্টারেস্টেড, মানুষ জানে যে তান্ত্রিকের কাছে গেলে কি হয়, মানুষ জানে অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে পাথর দেয়। তোমাদের কাছে যখন আসে এই ধরনের সমস্যা নিয়ে, সে প্রসেসটা জানতে চাই তোমরা করোটা কি, মানে কি প্রসেসের মধ্যে দিয়ে যাও, মানে তাদের ইন্টারেস্ট যে সে কি কিছু ফু দেয় না তাকে শুইয়ে কিছু করে। রেকির ব্যাপারে জানতে চাইছো না? হ্যাঁ, আমি মানে সে কেউ যখন এলো তোমার কাছে, ধরো কোনো প্রবলেম নেগেটিভ, নিয়ে এলো, কে হ্যাঁ আমাকে বললো এটা আমার এইটা আমার প্রবলেম, প্রবলেম, বা আমি কি তুমি দেখো করবো আমি কি এখানে? করব, তখন তুমি কি করো? দেখো, কারো যদি বলে যে আমি নানা রকম অসুখে ভুগছি শারীরিক দিক দিয়ে, আর পেরে উঠছি হুম। না, ওষুধ খেয়ে খেয়ে শরীর হয়ে যাচ্ছে, ওষুধ তো থাকবে নিজের মতো। হুম তাকে প্রথমে আমি বলবো রেকি শেখো। হুম তাহলে রেকি শিখতে গেলে কি হবে, যে আস্তে 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 কিন্তু হিল হতে থাকে, অর্গানগুলো হুম। হিল হতে থাকে। হুম ডাক্তাররাও কিন্তু ওষুধ কমাতে থাকেন, এটা আমরা দেখেছি। নিজে থেকে আমরা বলবো না যে ওষুধ কমাও, হুম এটাতে শারীরিক ব্যাপারগুলো। হুম এবার যে মানসিক ব্যাপার, রাইট। মানসিক ব্যাপারে কোনো ওষুধ থাকে না। হুম তাহলে তখন কি হবে, আমি সেখানেও বলবো রেকি শেখো। এই আচ্ছা। রেকি শিখতে গেলে আমি দেখেছি কদিন আগে একজন অনেক কাপল এসছিলেন, হুম। নারা ভদ্রলোক ভদ্রমহিলা, তো এলেন রেকি শিখলেন। হুম ভদ্রমহিলা বাড়িতে গিয়ে বলছে যে দিদি, মানে আমার না মনে হলো যেন পুরো নতুন জন্ম হলো। আমি কেন? বলছি আমার ছোটবেলা থেকে, ছোটবেলা মানে বিয়ের সময় থেকে ও হয়তো শ্বশুর বাড়িতে হয়তো ঠিক মনের মতন হয়নি, হুম, অনেক হুম, কিছু হুম, হচ্ছে, সেইগুলো এত আমার রাগ, এত আমার দুঃখ, এত আমার কষ্ট, ভাবতে গেলেই আমার প্রচন্ড বিরক্ত লাগে, আমি হুম। সহ্য করতে পারি না ব্যাপারগুলো। হুম বাড়িতে এলাম, দুদিনের মধ্যে পুরোটা যেন জল হয়ে গেল মনে হলো। হুম এরকম সবার হয় না, কিন্তু ওনার সেটা হলো। এবং বাড়ির যেহেতু একটা মানুষের যদি দুঃখ কষ্ট ভুলে যেতে পারে, হুম তখন তো তার মনটা আনন্দে ভরে গেল। হুম ভদ্রমহিলা নিজে যথেষ্ট ভালো, ওনার স্বামী ভালো, ওনার সন্তান ভালো। এবার যখন উনি ভদ্রলোক দেখছি, ওনার মিসেস খুব আনন্দে আছে, ভদ্রলোকেরও ভালো লাগছে দেখে। হুম সন্তান তখন দেখছে মা ভালো আছে, এবার সন্তান তো, সুতরাং ফ্যামিলিটা পুরোটাই সুন্দর হয়ে গেল। একটা হুম একটা এটা হলো। আরেকটি মেয়ে এই 3 মাসও হয়নি আমার কাছে এসেছিল, হুম এত ওর কোমরে ব্যথা, ইয়াং মেয়ে, হুম তাকে বেল্ট পরে আসতে হয়েছে আমার ওখানে, বেল্ট পরে বসেছে সারাটা ক্লাস, মানে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ক্লাসটা চলে। ওগুলো পরে যখন আমার কাছে 21 দিন পর সেকেন্ড ডিগ্রি শিখতে এলো, কেন রেকির ফার্স্ট ডিগ্রির পর সেকেন্ড ইয়ারে গ্যাপ থাকে আমাদের, হুম ওগুলো আমি আজকে বেল্ট পরে আসিনি। বললাম তাই কেন পরে আসলে? বলছে আমার এরকম এখন আর বসে অতক্ষণ আর ব্যথা ট্যাথা হয় না। হুম তবে হ্যাঁ, ওইটা আমি আপত্তি জানাই, যে ওই রকম ঝট করে ছেড়ে দেওয়া উচিত না, ডাক্তারকে না জিজ্ঞেস করে। এটা একটা দেখলাম। আরেকটা দেখলাম বেশ 3-4 বছর পরে একটি স্টুডেন্ট আমার কাছে একটা অন্য এঞ্জেলের ক্লাস করতে এসেছিল। তো আমাকে বলছে আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন না, হাজার হাজার স্টুডেন্টের মধ্যে। আমি, তুমি 1-2টো ঘটনা বলো তাহলে মনে আসবে। 1-2টো ঘটনা বলতে বলতে আমার খেয়াল হলো মেয়েটিকে। তখন আমি, তুমি এসেছিলে কেন সেটা আমাকে এটা বলো। বললো আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম, অনেক কষ্ট করে ছোট ব্যবসা শুরু করেছিলাম, আর এখন দেখুন আমার ব্যবসা। বলেও আমাকে ভিডিওতে দেখাচ্ছে, মানে ব্যাগে 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 জামা কাপড় আসছে, প্যাক আচ্ছা। করা করছে, মানে ও মানে রীতিমতো একটা বড় বুটিক খুলছে, ওই করছে, ফেসবুকে বসছে, বেশ মানে রীতিমতো ব্যস্ত। আমি বললাম তোমার রেকি হচ্ছে, একদম রেকি ছাড়া আমি ভাবতে পারি না যে আমার জীবনটা আমার কাছে কতটা, তুমি দেখো শারীরিক দিক দিয়ে ঠিক করলো, মানসিক দিক দিয়ে ঠিক করলো, ব্যবসার দিক দিয়ে ঠিক করলো। আর এই জন্য ভদ্রমহিলা আমাকে ফোন করেছেন, সে বোধহয় 5-6 বছর আগে শিখেছিলেন আমার কাছে। তো তার মানে যখন উনি শিখেছিলেন তখন ওনার ছেলে ভাবো তখন 9-8-এ পড়ছে, এবার 10 হলো, তারপরে 12 হলো। তো এরকমভাবে আমার সঙ্গে মাঝে মাঝে ফোন করে। কেবল ফার্স্ট ডিগ্রি রেখে 3টে পার্ট থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, 3টেই যে করতে হবে তার কোনো মানে নেই, একটাতেই অনেকটাই কাজ হয়। তো আমাকে বললেন দিদি এরকম ক্লাস 12 এর রেজাল্ট বেরিয়েছে, আমি ম্যানিফেস্ট করেছিলাম রেখে দিয়ে 83%, ও 83%ই পেয়েছে। আর 85 না 80 না, মাঝে মাঝে 83টা কেন ভাবলো, এটা আমার একটু জানতে ইচ্ছে করছে। তখন বললো না, ওর 85-এর উপর ওঠার ছেলে না, 80-র নিচেও নামার ছেলে না, ও 83। এক বছর ধরে ওইটাই রেকি করে গেল। রেকি করা মানে কি, একটা এনার্জিকে আমরা একটা কোনো জায়গাতে ম্যানিফেস্ট করছি যে এই রেজাল্টটা ও করবে।
আমার ছেলে পড়াশোনা করছে না, একদম করছে না ম্যাডাম, কি করব। এখন যদি কালকেই পরীক্ষা থাকে, আজকে কিন্তু কিছু করতে পারবেন। এখন মার কাছে যদি 5-6 মাস সময় থাকে, আজ থেকে যদি ও সেটাতে যদি এনার্জি দিতে থাকে না, তাহলে হবে কি, ভাবো মা চিন্তা করছে আমার ছেলে ফেল করছে, তো আমার ছেলে 60% পেলেই যথেষ্ট। এই যে 60% দিচ্ছে, ছেলে কিন্তু পড়াশোনা করে না, পাবে কোথা থেকে সে? তাহলে কি হলো, এই যে এতদিন ধরে যে একটা এনার্জি নিচ্ছে, যাকে ইউনিভার্সকে দেখাচ্ছে যে আমি এই এনার্জিটা চাই, আমার ছেলে এটা করবে, ছেলেটা কিন্তু ওটা করলো। কি করে করলো? রেজাল্টটা, ওই ছেলেটা পরীক্ষা দেবে তবে না রেজাল্টটা তৈরি হবে, ওই ছেলেটার পড়াশোনা শুরু হয়ে গেল। ও অটোমেটিক্যালি ওর মনের দিকে যেতে লাগলো, তার মানে ওর মাথার মধ্যে ঢুকতে লাগলো আমি পরীক্ষা দেবো, আমাকে রেজাল্ট করতে। ও তো জানে না মা কি লিখেছে। দেখা গেল শেষে ওই ছেলেটার ব্যাপারে ঠিক তাই হয়েছিল, একদম পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এমন রেকি করলেন ওনার মা যে করতে 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 করতে, আর আমার তো নিজের ছেলেরাই বাইরে থাকে, ওই কারোর কিছু হলো, মা আজকে ক্রিকেট ম্যাচ আছে, আমাদেরকে জিততেই হবে, তুমি একটা কিছু করো, তখন মা বসে গেল ধ্যানে ছেলেদেরকে জেতানোর জন্য। ওইগুলো কম আনন্দের, কম আনন্দে, কোন প্রান্তে পড়ে আছে ছেলে, সেখানে তুমি তাদের জ্বর হলে করছি, তাদের আনন্দতে করছি, তাদের বন্ধু বান্ধবের জন্য ভেবে করছি। এই যে যারা সব শিখতে আসে যে আমার বাড়ির এনার্জিটা খারাপ, আমাকে রেকি, যখন আমরা ডিভাইন হোয়াইট লাইটের এনার্জি বুঝিয়ে দিই, যেটা দিয়ে তোমার বাড়ি পরিষ্কার করো, সব রেকি, কিন্তু সব রেকি। রেকি যেমন হচ্ছে, তার সঙ্গে এঞ্জেলও চলে আসছে। আমি অ্যাঞ্জেলটা নিয়ে আসছি। মানুষের না এই বিষয়গুলো শুনতে, মানে সাধারণ মানুষের শুনতে, আমি যেমন আগের দিন বলছিলাম, আমাকে একটা বন্ধু বলছে, ভাই এটা হয় যে আমি কিছু একটা চাইছি, দূর থেকে বসে কেউ কিছু একটা চাইছে, সেটা একজন ধ্যান করে বসে কি করে করতে পারে। সাধারণ মানুষের কাছে আজও বিষয়গুলো সম্পর্কে অতটা হয়তো নলেজ নেই, এটা নিয়ে জানতে চায়। মানে এটা নিয়ে একটা রয়েছে, যেটা যতদিন না সে নিজে হয়তো অভিজ্ঞতা সামনে থেকে করবে। আমি অ্যাঞ্জেলের প্রশ্নে এখানে চলে আসবো। অ্যাঞ্জেল ব্যাপারটা কি এক্স্যাক্টলি? মানে কেউ কি, তুমি আমার শক্তির মাধ্যমে, বা আমার শক্তি না, রেইকির শক্তির মাধ্যমে তুমি কাউকে প্রেরণ করছো কোনো জিনিসকে সঠিক করার জন্য, এই ধরনের কি বিষয়টা নাকি? তুমি একটু এটা আমাকে বোঝাও। এটাই দেখো সব থেকে পণ্য, এটাই। আর এটার তোমার প্রশ্নের জবাব কিন্তু এইটাই। আচ্ছা, রেইকিতে হচ্ছে আমরা এনার্জিটাকে ইনভোক করলে আমাদের শরীরের মধ্যে আনতে পারছি। আমার শরীরের মধ্যে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আমি রেইকির এনার্জি দিয়ে নিজেকে আমি সুস্থ রাখতে পারছি, এবং ওই একই এনার্জি আবার আমি ইনভোক করছি, ওই এনার্জিটা তোকে আমি হাতের মাধ্যমে আমি তোমাকে পাঠাচ্ছি। এঞ্জেলকে কিন্তু আমি শরীরে ঢোকাতে তো পারছি না। আচ্ছা, এঞ্জেলের এনার্জিকে আমার বাইরে থেকে ডাকছি। অ্যাঞ্জেল বিষয়টা কি? মানে আমি যদি দেবদূত, ভগবানের দূত। আচ্ছা, ভগবানকে আমরা অত সহজে কিন্তু কাছে পাই না। ভগবান সারা পৃথিবীকে চালনা করার জন্য ওনারা এঞ্জেলকে তৈরি করলেন, ওনাদের দূত তৈরি করলেন, যে বাংলা ভাষায় সোজা দেবদূত। এনারা যে তৈরি করলেন না, এনাদের এই যে এঞ্জেলের কিন্তু পুরুষ মহিলা বলে কিছু হয় না, ছোট বাচ্চা বলে কিছু হয় না, সোজাসুজি উনি বলে দিলেন তোমাকে এই দায়িত্ব দিলাম, তোমাকে এই দায়িত্ব দিলাম, তোমাকে এই দায়িত্ব দিলাম। সোজা যেটা আমরা বলি ইভেন্ট ম্যানেজমেন্টের মতন ব্যাপারটা, এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিলেন, তুমি সবগুলো করো। ভগবান থাকেন ওপরে, আমরা আছি মর্তে, এঞ্জেল আছে মাঝামাঝি। এঞ্জেলকে ডাকলে কিন্তু সত্যি সাড়া পাওয়া যায়। সামনে আমার কাছে এলো কি এলো না সেটা বড় ব্যাপার। আমি হয়তো, অনেকে বলবে ওনার হয়তো কপাল খারাপ তাই দেখেনি, আমি সত্যি কথা বলতে এঞ্জেলকে সামনে ডানা মেলে আমি কোনোদিনই দেখিনি, কিন্তু এঞ্জেলের অনুভূতি, মানে এঞ্জেল যেভাবে আমাকে হেল্প করে, আমি জানি যে আজকে এখানে বসে আছে, মনে হচ্ছে ওনার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমি জানি আছেন, কারণ আমি ওটা আমার মন বলে, আমি জানি আছে। এবং এটার সঙ্গে যখন আমরা পরে যখন তোমাকে আমি এটা নিয়ে আলোচনা করব, আমরা এমন একটা ডিভাইন একটা, মানে কি বলবো, একটা জায়গা আমরা ভাবি মাঝে মাঝে, যেখানে আমরা এঞ্জেলকেও কল করি। আচ্ছা, এঞ্জেলকেও কল করি, আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু আমি যদি কারোর মাধ্যমে দেখাই, সেরকম আমার কাছে 3-4 জন আছে যারা এগুলোতে খুব তৈরি করেছি, তাদেরকে আমি এরকম এক একটা জায়গা থাকে যেখানে আমি বলি এই এরিয়াটা আমার এঞ্জেলের ঘর। আচ্ছা, বলে আমি তখন ভাবি চলো তোমাকে ওখানে নিয়ে যাই। এবার আমি আমার প্রশ্নের জবাব তখন পাই ও থ্রু দিয়ে, আমি যখন কিছু জানতে চাই, এত মিলে যায় না, যে আমি মাঝে মাঝে ভাবি যে মানে আমি কি এতই লাকি যে একটা আমরা এতটুকু একটা বালির মতো দানা, আমার একটা ওনারা আমাদের কথা শুনছেন। এমন হয়েছে যে একদিন আমি একটু কোনো একটা ব্যাপারে আমার একটু
মানে মনটা খারাপ ছিল, যথেষ্ট একটা ঘটনা ঘটেছিল। হুম, তো আমি যাকে দেখাবো সে কিন্তু জানে না কি হুম, হয়েছে। জাস্ট আমি বললাম, চলো চলো আজকে আমরা একটু বসি। যেই এঞ্জেলের সঙ্গে কানেক্ট করেছি, সঙ্গে সঙ্গে আমার শরীর বলছে, ম্যাডাম আজকে আপনার এত মন খারাপ ছিল কেন? হুম, তোমাকে তো বলিনি। বলছে, উনি বলছেন এত মন খারাপ ছিল কেন? মনটা তো ভালো করে দিলাম, খুশি তো? সত্যি সত্যি একটা ঘটনা এমন ঘটলো তারপরে হুম, যে আমি খুব খুশি হয়ে গেলাম। তখন আমি বললাম, উনি সারাক্ষণ লক্ষ্য রাখছেন আমাদেরকে। হুম, কেন লক্ষ্য রাখছে সেটাও বলছি। আমাদের কাছে যখন আমরা এঞ্জেলকে ডাকি না, হুম, তুমি যদি সারাক্ষণ ওনাদেরকে তুমি স্মরণ করতে থাকো, খালি নিজের জন্য করলে কিন্তু হবে না। আমার হুম, করে দাও, আমার করে দাও, আমার করে দাও করলে হবে না। অন্যদের জন্য তোমাকে হুম, ভাবতে হবে। ওর করো, তার করো, প্লিজ হুম, ওনার কাছে যাও, হুম, প্লিজ হুম, ইনাকে দিয়ে করো। তখন না আরো আরো ভালো কাজ হয়। হুম, সত্যি কোনো কোনো এঞ্জেল আছে যে মনে করো, যাকে আমরা ডাক্তার এঞ্জেল বলি। কোনো এঞ্জেল আছে আচ্ছা। যিনি শিশুদের জন্য করেন খালি, কোনো এঞ্জেল আছে ওয়েদারের জন্য আমরা করেন। দিদি এই যে টার্মগুলো শুনেছি, আর্কাঞ্জেল মাইকেল বা এই ধরনের এইগুলো, তো এগুলো কতটা মানে রয়েছে বা এগুলো কতটা ইয়ে? এটা তো শিল্পীর কল্পনায় তৈরি সব, কিন্তু আচ্ছা, বাইবেলে আছে। আচ্ছা, বাইবেলে তো আছে এদের নাম। আচ্ছা। আমরা গিয়েছিলাম রাশিয়া বেড়াতে, হুম, সেখানে কিন্তু মাইকেলের একটা মন্দির আছে। মন্দিরে রয়েছে। আমি হুম, দেখতে গেলাম আমরা তখন মাইকেলের ওখানে, ওটাতে একটা পেন্টিং করা আছে, একটা হুম, পেন্টিং এর হুম, মতন আছে, রংটা একটু উঠে উঠে গিয়েছিল। তা আমি যেন জবরদস্তি বললাম গাইডকে, আমি কিন্তু ওই মন্দির ওইখানে ঢুকবো হুম, চার্চটাতে হুম, হুম, যেখানে হুম, মাইকেল, ওরা দূর থেকে দেখাচ্ছে এটা মাইকেলের। হুম, বললাম, হুম, না, হুম, এইখানে তো আমাকে ঢুকতেই হবে, কমসে কম এনার্জিটা আমাকে নিতে হবে। ওরা ঠিক। গেলাম, দেখো ওখানে এই যে গুগলে আমরা সার্চ করছি, এই একরকম ছবি, আজকে আজকে হুম, এআই এর হুম, যুগ, আর হুম, হুম, একরকম বানিয়ে দিচ্ছে, হুম, মানে ওখানে কিন্তু সেরকম দেখলাম, সেরকম তো শিল্পীর কল্পনাতেই তৈরি করেছে সে। হুম, 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 আমাদের মূর্তি তুমি ধরো না, হুম, হুম, মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ এক একজন এক এক রকম বানাচ্ছে, হুম, তো হুম, হুম, সেরকম আমরা যখন ভাবো বিদ্যার বা কোনো গান বা সঙ্গীত জগতের সঙ্গে যদি আমরা কিছু হুম, চিন্তা করি, তখন আমরা মা সরস্বতীকেই ঠিক, তো ঠিক, ঠিক, ভাববো। ঠিক, ঠিক। সঙ্গে সঙ্গে মনে হবে একটা বীণা নিয়ে বসে আছেন, হাতে একটা বই নিয়ে বসে আছেন মা সরস্বতী। এবার যদি আমি মনে করি অর্থ নিয়ে চিন্তা করি, তখন হুম, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর একটা আলাদা রূপ আমাদের সামনে চলে আসবে। ঠিক তেমনিভাবে যখন আমরা এঞ্জেলকে শেখাই, এক একটা ব্যাপারের জন্য এক একজন এঞ্জেল আছে। হুম, আমাদের তাদের চোখ মুখ দেখার দরকার হয় না। মাইকেল বলতে হাতে একটা সোর্ড হুম, থাকবে হুম, তার, হুম, হুম, নীল ডানা থাকবে তার, হুম, হুম, সোনালি জ্যাকেট থাকবে, যে মাইকেল মানে উনিই আসছেন। হুম, গেব্রিয়েল মানে ভাবতে হবে হোয়াইট হুম, ড্রেস হুম, পরে হুম, হুম, গেব্রিয়েল আসছে, ইউরিয়েল মানে একদম গোল্ডেন কালারের আসছে। এইগুলো যখন মাথায় আমরা আনি কারোর, তখন কিন্তু ওইভাবে আমাদের, যেমন আমরা লক্ষ্মী সরস্বতী গণেশকে ভাবি, আমরা যখন এঞ্জেলকে ডাকবো তখন একটা ওই রকম একটা ইমেজ বুঝতে তৈরি পেরেছি। হয়ে থাকে মনে। আমি তোমাকে এখানে একটা প্রশ্ন করি। আমরা না অনেক সময় মনে হয় এই জিনিসগুলোর সাথে খুব একটা সাধারণ মানুষের কথা বলছি আমি, মাস অডিয়েন্সের। তারা খুব একটা হয়তো অনেক সময় কানেক্ট এই কারণে করতে পারে না। এটা কি আমাদের ধর্মেও কোনোভাবে এদের উল্লেখ রয়েছে বা কিছু? একই নামে না হলেও। হুম। রয়েছে হিন্দু ধর্মে উল্লেখ বা কোথাও আমাদের? অনেক এখানে সব ধর্মেই আছে। সব ধর্মে রয়েছে? সব ধর্মে তুমি মুসলিম ধর্মে মাইকেল মিকাইল হয়ে গেল। ওকে। গেব্রিয়েলের আরেকটা নাম আছে, নানা রকম তুমি দেখবে। আমাদের এখানে কিছু রয়েছে? আমাদের এখানে কিন্তু আমরা ওই ভাবি না, কিন্তু ওনার ওই তাদের যা গুণ, হুম। সেই গুণের আলাদা দেবী আছেন আমাদের। হুম, সেই গুণের আলাদা দেবী আছেন। যদি আমি বলি মা সরস্বতীকে আমি যদি বলি আমাদের থ্রোট চক্রের দেবী, হুম, কমিউনিকেশন, হুম, সেখানে বলবো গেব্রিয়েল আছেন। হুম, কারণ আমরা যখন কোনো জায়গায় যাচ্ছি, ভাবো আমি হুম, তোমার সঙ্গে এখানে এটা হুম, পডকাস্টে এখানে বসে আছি, আমি একটা কথা বলবো, সেই কথার যেন গুরুত্ব লোকে দেয়, হুম। সেটাকে কে আমাকে আশীর্বাদ করবেন? থ্রোট চক্র। গেব্রিয়েল আশীর্বাদ। তখন গেব্রিয়েল এসে আমার পাশে থাকলে আমি যে কথাগুলো বলবো, লোকে সে কথার একটা গুরুত্ব দেবে। সেটা কে করেছে আমাকে? গেব্রিয়েলের ব্লেসিংসে আমার সেটা হবে। এইভাবে আমরা এগোই, যে কোনো তুমি ভাবো, এবং সেইভাবে হুম। আমাদের দেবীদেরও, দেবদেবীও সেভাবে আছেন আমাদের। দিদি, পূর্বজন্ম কি আছে? মানুষ খুব ইন্টারেস্টেড হচ্ছে এখন পূর্বজন্ম নিয়ে জানতে, যে পাস্ট লাইফ রিগ্রেশন করাবো। আমি তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করবো, তুমি নিজের পাস্ট লাইফ দেখেছো? আমি যখন দেখতে গিয়েছিলাম তখন আমি নিজে পাস্ট লাইফ সম্বন্ধে জানতাম, মানে আমি জানতাম না, শিখিনি কিছু না। আচ্ছা, তখন 2018 সাল ডক্টর তৃপ্তি জৈন এসেছিলেন আচ্ছা। কলকাতাতে। তোমরা তখন খুবই ছোট হবে। হুম, হুম, এনডিটি কোনো একটা টিভি চ্যানেলে ওনারা পিছলে জনম কি রাজ বলে একটা প্রোগ্রাম করতো। হুম, ওটা ফেমাস হয়ে গেছিল খুব, যেমন হুম, কন বানিকা করোড়পতির মতন ওটা। অপেক্ষা করেছিলাম দেখবো বলে। দেখতে গিয়েছিলাম, আমার তখন মনে হয়েছিল যে ওটা আমি দেখিনি, কারণ একটা হুম, ঝাপসা ঝাপসা জবরদস্তি যেন ভাবার চেষ্টা করেছিলাম, এরকম হুম, একটা কিছু।
তারপরে পরবর্তীকালে যখন আমি আমার স্টুডেন্টদেরকে দিই, যখন বললাম দূর আমি তো দেখতে পাই না, হুম, তোমরা একটু দেখো তো হুম, আমার পাস্ট লাইফে, কারণ কিছু কিছু জিনিস যেমন মনে করো আমার পার্সোনালিটি নিয়ে আমি জানতে চাইছি যে হুম, আমি এরকম ধরনের মানুষ কেন, আমার খুব জানার ইচ্ছে আছে। হুম, মানে আমি একসঙ্গে বেশ কয়েকটা কাজ করতে পারি, হুম। মানে হয়তো ফোনে এটাও করছি, তার সঙ্গে কাজের লোকে খবর বলে দিলাম, কিছু করলাম, তো Multitasking. দেখতে বেশ আমি পারি খুব তাড়াতাড়ি করতে। আর খুব মানে অনেক চিন্তা একসঙ্গে নিয়ে এসে এটা করা ওটা করা সেগুলো করতে পারি। আমি যে এইটা আমার কিভাবে এলো, আমি তো এমন হুম, কিছু হই নয়। হুম, তখন ও যেটা দেখলো দেখলো আমি যেটা আবছা আবছা যা দেখেছিলাম সেই জিনিসটাও দেখছি, হুম, যে আমি একটা গ্রিক সৈনিক ছিলাম। হুম, তো সেখানে আমি এত অ্যালার্ট থাকতাম সব ব্যাপারে হুম, যে রাত্রেবেলা ঘুমোতে পর্যন্ত পারতাম না, সারাক্ষণ ক্যালকুলেট করতাম, এটার পর হুম, এটা করতাম, একটা কাজ খুব তাড়াতাড়ি এই কাজ ওই কাজ একসঙ্গে করতে পারতাম। মানে আমার উপরের ধাপে যিনি ছিলেন তিনি আমাকে খুব বিশ্বাস করতে পারতেন। ঠিক আর আমি একটা লিডার টাইপের ছিলাম ব্যাপারটা, মানে এত এটা বেশি। তুমি দেখেছিলে তোমার সম্পর্কে? হ্যাঁ, ওটা আমি দেখেছিলাম কিন্তু, এবং আমার হুম, কিভাবে মৃত্যু হয়েছিল ঠিক ওইভাবেই বলল আমাকে। বললাম আচ্ছা। ও, তাহলে তো আমি তাই দেখেছি আমি জিনিসটা। কিন্তু তারপরে আমি অনেক চেষ্টা করেছি, যেমন এরা সব একদম ক্লিয়ার দেখে, আচ্ছা, মানে একেকজন এত ক্লিয়ার দেখে যেন আমি তুমি বসে আছি এমনি দেখে। ওকে। আবার একেকজন দেখে ঝাপসা ঝাপসা, কেউ কেউ নিজেকে দেখতে পায় না, হুম, স্যাটেলাইটের মতো ওপর ওপর থেকে ঘটনাটা দেখে ঘুরে হুম, বেরিয়ে চলে আসে। হুম, এটা হুম, হচ্ছে পাস্ট লাইফ। পাস্ট লাইফ ব্যাপারটাকে তুমি ধরো, আমি যদি তোমাকে একটা কথা বলি, হুম, এটা লোকে না পাশ্চাত্য ভেবেই লোকেরা ভাবে ঠিক, ঠিক, ঠিক। এটা কি বিদেশ থেকে এসছে, হ্যান এসছে, ব্রাইন ওয়েজের বইগুলোকে পড়ছে নানা রকম। হ্যাঁ, তো ওইটাকে এখন আমরা না সবসময় ভাবি যেটা হাতের কাছে আছে সেটাকে না ভেবে দূরেরটাকে দেখার চেষ্টা করি। হুম, ওরাও যেমন আমাদের দেশের ঋষিমুনিকে ভাবে, আমরা তেমন ওই বিদেশে কে কী করেছে এরকম ভাবে। কিন্তু এখানে আমরা দেখছি উনি তো, ইনারও তো সব কিছুদিন আগেকার মানুষ, কিন্তু আমরা হুম, তো বুদ্ধদেবের গল্প সবাই শুনেছি। ঠিক। ছোটবেলায় উনি কিভাবে ওনার জীবনে কিরকম তাকে জন্মে কত কত কষ্ট করেছেন, কত কত দুঃখ করেছেন, সেইগুলোকে ক্লিন করতে 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 উনি বোধি লাভ হুম, করলেন, হুম, হুম, যেটা হুম, ওনার হুম, আমরা হুম, যেটা শুনি। পাস্ট লাইফ রিগ্রেশন কথাটাকে যদি বলো, হুম, তাহলে হচ্ছে তুমি ভ্রমণই করে এলে, একটা গিয়ে ঘুরে টুরে এলে, আচ্ছা, আচ্ছা, দেখতে আচ্ছা, গেলে, আচ্ছা। যেমন বেড়াতে যায় লোকে, হুম, দেখলাম এই জন্মে কি ছিলাম ওই জন্মে কি ছিলাম সেটা আমার যেমন হুম, দেখা হুম, যায়, হুম, চলো পাস্ট লাইফ রিগ্রেশন করাচ্ছি, চলো তুমি দেখে আসি। কিন্তু এটা কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক অনেক ভাবেই ব্যাপারটা আছে, যেমন ঋষি পতঞ্জলি, হুম, সেখানে অনেক ভাবে অনেক রকম ঘটনা অনেক জিনিস তার মধ্যে আছে ঠিকই, তার হুম, মধ্যে এই ব্যাপারটাও আছে। কেমন করে আছে বলি হুম, আমি। হুম, ঋষি পতঞ্জলিতে যখন উনি ওই সময়কার যত মহাপুরুষরা ছিলেন যারা সাধনা করতেন ওই করতেন, তাদের কিন্তু সাধনার ব্যাপারটা ছিল সিদ্ধাই লাভ করা, যে আমি আমার জীবনে সব কিছু ত্যাগ করে একটা এমন জায়গায় চলে যাবে তা আমাকে আর জন্ম নিতে না হয়। জন্ম নিতে না হয় কথাটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। আমি এত এত জন্মতে আমরা এত এত কর্ম করে এসেছি আমরা, হুম, ভালো করেছি খারাপও করেছি। খারাপ কাজ যেগুলোকে আমরা করেছি হুম, সেগুলোকে যতক্ষণ না তার শাস্তিটা আমি ভোগ করব, হুম, যতক্ষণ না ওখানে আমার ক্ষমা ব্যাপারটা হবে, ততক্ষণ আমি মুছবে কোত্থেকে আমার জীবনে। সেই যে লোভ, দুঃখ, হুম, ভয়, লালসা, এই যে আমাদের চাহিদা হুম, যেগুলো, এইগুলো যতক্ষণ আমি ত্যাগ করতে পারবো ততক্ষণই কিন্তু আমি মোক্ষ লাভ করতে পারবো হুম, না। এই যে মোক্ষ লাভ করার যেটা ব্যাপারটা, সেটা ঋষি পতঞ্জলি ওই সময়টাতে কিন্তু উনারা এমন এমন গুরু ছিলেন যিনারা হুম, লোকেদেরকে করিয়ে দিতে পারতেন। আবার এমন এমন যারা ছিলেন যারা কিন্তু ওই ধ্যানটা করতে পারতেন, যেটাকে বলা হতো পতিপ্রসব। আচ্ছা। পথিপ্রসবে কি হচ্ছে যে ওরা নিজেরাই ধ্যান করতে পারত, ধ্যান করে তাদের আগের আগের জন্মে যা যা ঘটনা যা যা করেছে সেইগুলোতে পৌঁছতে পারতেন। হুম, পৌঁছে সেখান থেকে ক্ষমা চাওয়া যা যা ওনাদের হুম, করার হুম, সেগুলো হুম, করতে 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 যখন সেগুলো ক্লিন হতে হতে হুম, হতে হুম, হুম, এমন একটা সময় এসে পৌঁছতো যখন ওনাদের সমস্ত পাপের ঘোড়া শেষ হয়ে গেল, হুম, উনারা ভোগ করে নিলেন, তখন ওনারা সিদ্ধাই লাভ করতেন। আর অন্য কোনো জন্মে ওনাদের করা ছিল যে ওই যে একটা জন্মে তো আমরা করতে পারবো না। হুম, একটা জন্মতে আমি কিছুটা ধুলাম, পরের জন্মে আবার সাধনা করতে করতে কিছুটা ধুলাম। তো এখন আমরা কি করি, আমরা প্রতি প্রসবের মতন ব্যাপারটাকে যদি আমি একটু আলাদা হুম, রাখছি, হুম, এবার আমি ফার্স্ট লাইফ রিগ্রেশন বলছি। কেউ আমার কাছে একটা কিছু বলছিল, ম্যাডাম হুম, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়, কিন্তু আমাদের লাভ ম্যারেজ, এত ভালোবাসা নিয়ে এলাম বিয়ে করে, কিছুদিনের মধ্যে তার রূপ দেখা গেল, হুম, আমরা নিজেকে সহ্য করতে পারি না একে অপরকে।
কেন সহ্য করতে পারো না সেটা দেখাতে নিয়ে গেলাম পাস্ট লাইফ রিগ্রেশন করিয়ে। এবারে ভোগটাকে এবার তোমাকে হিল করতে হবে, তো সেটা তো একটা ট্রিটমেন্ট, সেটা তো একটা ব্যাপার। এবার তুমি সেটা থেকে যে কি করে বেরোবে তার একটা কিছু থাকবে। আমি হয়তো কিছু বলবো, তুমি এইভাবে করো, কিংবা সেই জন্মে গিয়ে তুমি ক্ষমা চাও, সেটারও চেষ্টা করো। পাস্ট লাইফে বেড়াতে যাওয়া আর পাস্ট লাইফে গিয়ে আমার ওই ঘটনা, যেমন ধরো আমরা পাহাড়ে গিয়ে না চেঁচাই, ঠিক ঠিক ঠিক, আর ইকো হয় আসে শব্দটা। এবারে আমাদের এই জীবনটা হচ্ছে কিন্তু পাস্ট লাইফে ইকো। ওইখানে কি কাণ্ড করেছি আমরা, তার ভাইব্রেশনটা যেটা এসছে সেটাকে আমরা এখন ভোগ করছি। এবারে উৎসটা কোথায় রয়েছে, কোথা থেকে জিনিসটা এলো? আমি যে এখানে চেঁচালাম পাহাড়ে দাঁড়িয়ে, একটা যে সবাই একটা আমার আওয়াজটা শুনলো, কে করলো? সেই একোটা এলো কোথা থেকে? তখন লোকের উৎসটা আসবে আমার কাছে, তুমি চেঁচিয়েছিলে ওইটার আওয়াজ। এই উৎসটা যে আমরা যে অন্যায় করি, যে ভোগ করছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, সন্তান আমার সঙ্গে কেন এরকম করছে, বা আমি এত ধার্মিক কেন, সবসময় খারাপটাই বা কেন দেবো, ভালোও থাকে, আমার মধ্যে এত দয়া মায়া কেন, এত অর্থ থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে সব কিছুই যেন কিছুই না আমার কাছে, আমি কেন, সেটাও লোকে দেখতে চায়। সেই সেই একোটা আমাদের যেই জন্মে এসছে, এর সূত্রপাতটা দেখার জন্য আমরা নিয়ে যাচ্ছি পাস্ট লাইফ রিগ্রেশন করাতে। এবারে সেইখানে গিয়ে যে ট্রিটমেন্টটা করাবার জন্য, যেটা হচ্ছে তোমার প্রতি প্রসবের ব্যাপারটা, সেইখান থেকে গিয়ে ধীরে 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 যখন আমরা ট্রিটমেন্ট করাবো, এবার যখন তুমি এক একটা লেয়ার তোমার পরিষ্কার, মানে গিটগুলো খোলা হচ্ছে আর কি, এক একটা জন্মের এক একটা যে আমরা অন্যায় করেছি সেগুলো গিটের মতন বাঁধা আছে, আমরা যাচ্ছি দেখে আসছি যে এই ঘটনাগুলো করেছি, চলো এগুলোকে আমাদের খোলা দরকার, খুলবো, তবে আমি এই জন্মে এসে আমি নিজেকে পবিত্র করতে পারবো। এই জন্মে কিছুটা করলাম, পরের জন্মে কিছুটা করলাম, আবার এই জন্মে যে আমি অন্যায় করছি সেটাও আমার এই জন্মেই ভোগ করতে হবে, কিন্তু কিছুটা এই জন্মের ভোগে। তোমার সব থেকে বড় উদাহরণ তোমাকে দিচ্ছে, অদ্ভুত একটা ঘটনা তুমি বলাতে আমার মনে পড়লো। কদিন আগে একজন ভদ্রলোক জানতে চাইলেন যে মানে জ্যোতিষী বলেছেন মা তোমার উপরে রুষ্ট, ওনার ইচ্ছে হচ্ছে পুজো করা, মা কালীর পুজো করা, ওনার ইচ্ছে হচ্ছে মা কালীর পুজো করা। উনি বলেন আমি মা কালীর পুজো করলাম, কিন্তু তারপরে যেন কেন মনে হচ্ছে ম্যাডাম আমার বাড়িতে একটু অঘটন ঘটে যাচ্ছে, একটু অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার কি মা কি রুষ্ট, আমি সেটা জানতে চাই। জ্যোতিষীরা হিসেব করে গণনা করে বলতে পারছেন, কিন্তু দেখাতে পারছেন না। ট্যারো কার্ড রিড করে লোকেরা বলতে পারবে, দেখাতে পারবে না। দেখাবে হচ্ছে পাস্ট লাইফ ট্রেনার যারা আছে তারা দেখাবে। সে আমি দেখাতে নিয়ে গেলাম, চলো, যেমন গাইডরা নিয়ে যায়, চলো অমুক জায়গায় দেখবে চলো। ওনাকে যখন আমি দেখাতে নিয়ে যাচ্ছি, উনি কিন্তু অন্ধকার, দেখতে পাচ্ছেন না, কিছুতে কিছু দেখতে পাচ্ছেন না। বুঝলাম যে এনার দ্বারা হবে না, একটা কোনো এনার্জি ওনাকে আটকাচ্ছে। তখন আমার যেমন এক্সপার্ট যাদেরকে তৈরি করেছি নিয়ে গিয়ে দেখ, ওরা 5 মিনিটে ঢুকে যায়, খুব খুঁজে খুঁজে নিয়ে আসে সব কিছু। এবার একজনকে আমি সঙ্গে সঙ্গে বললাম চলো বসো, দেখতে যাই। কি দেখলাম জানো? দেখছি ভদ্রলোক একটা মায়ের সাধনা করছেন, ওনার সাধনার মূল কারণ ছিল রাজকন্যা রাজত্ব। আচ্ছা, এবার যখন মায়ের জন্য যজ্ঞ, দিদি আমি তোমাকে একটু আটকাচ্ছি এই জায়গাটাতে। যখন তিনি দেখছেন, মানে তুমি কারোকে পাস্ট লাইফ রিগ্রেশন পদ্ধতিটার মধ্যে নিয়ে যাচ্ছ, তখন তুমিও দেখছো এবং সেও দেখতে পাচ্ছে? না, আমি দেখতে পাচ্ছি না, আমি শুনছি। ও, তার মুখ থেকে তুমি তোমাকে আমি নিয়ে গেলাম, তোমাকে আমি বললাম যে এই ছবির ইনাকে তুমি খুঁজে বের করো, এনার জীবনে এই ঘটনাটা কেন হচ্ছে। তুমি দেখে নিলে চোখটাকে দেখতে হবে, তার চোখ এক থাকবে, পোষ্য হয়ে গেলেও চোখ এক থাকবে। কুকুর, বেড়াল, সাপ আমরা অনেক দেখেছি এরকম, চোখের দৃষ্টিটাতে এক থাকে তখন। এবার যখন দেখা গেল সেই ব্যক্তি যজ্ঞে বসে আছেন, মায়ের পুজো হচ্ছে, বলছে যে হঠাৎ যে দেখছো সে বলে ওরে বাবা এ তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন মা। কারণ কেন? বলছে মা বলছেন তুই আমার সাধনা করতে আসিসনি, তুই অর্থ নিতে এসেছিস বলে উনি পা দিয়ে সেই সাধুকে, মানে যাই যে করছিল তাকে বুকে মারলো, নিয়ে ফেলে দিল, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো আমি তখন এই পাশে জিজ্ঞেস করছি যে মানে আমাদের থাকে কি, আমি যাকে করছি আমরা অনলাইনে করি, ওটা যে করছে সে করছে, ক্লায়েন্টও বসে শুনছে আর দেখছে, কারণ ওকে তো শুনতে হবে। আমি এই পদ্ধতিটা সম্পর্কে একটু জানতে চাই। তোমার কাছে কেউ পাস্ট লাইফ রিগ্রেশনের জন্য এলো, ফিজিক্যালি মনে করো আমি গেলাম,
আমি আমার জানতে চাইছি আগে কি কি হয়েছে আমার সাথে, সেটার জন্য পদ্ধতি কি থাকবে? মানে আমি গেলাম, তারপর তুমি আমার মানে আমি শুয়ে পড়বো বা কি, সেটা একটু বলো। তোমাকে হয় ভালো একটা আরাম কেদারায় বসাবো কিংবা শোয়াবো, হুম, শুয়ে তোমার চোখে একটা ঢাকা দেবো, হুম, ঢাকা দিয়ে তোমার মনটাকে একটু শান্ত করতে হবে। আচ্ছা, তা তুমি যে জায়গাটাতে গিয়েছো সেই ঘরের আওয়াজ অমুক তমুক তো হুম। তোমার মাথাতে ঢুকছে, ঠিক। তাহলে তুমি যাবে কি করে ওই জন্মটাতে? যখনই তোমাকে আমি মনটাকে ওই ঘর থেকে সরাতে পারলাম, হুম, ওটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি যে এবার শুরু হুম, হয়েছে। হুম, হুম, তখনই আমরা জিজ্ঞেস করি যে একটা পার্টিকুলার কোনো একটা জায়গায় নিয়ে গেলাম, তুমি এখানে কি দেখছো? এটা কি তুমি দেখতে পাচ্ছ? ওই দল হ্যাঁ একটা লাল রঙের দরজা দেখছি। তখনই বুঝলাম এই ঘর থেকে মন চলে গিয়ে লাল দরজার সামনে। ওকে, এই যে চলে গেল, এবার শুরু হলো তাকে নিয়ে পাস্ট লাইফ দেখা। হুম, এই ঘটনাটা এবার তুমি শোনো। হুম, যখন ওকে বললো যে অজ্ঞান, ও তো পড়ে গেল, মা এমন করলেন পুরো যজ্ঞর আগুন নিভে গেল। হুম, সেই সময় গুহাটার পাশ দিয়ে একজন আরেকটা সাধু যাচ্ছিলেন। হুম, সেই সাধু যখন দেখলো একটা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে জল টল দিয়ে তাকে তো উঠিয়ে বসানো হলো। বসানোর পরে তখন উনি বললেন, এই যে তুমি সাধনা করছো এটা তোর দ্বারা হবে না, করিস না। হুম, তখন ওই লোকটা ভাবলো আচ্ছা মা আমার এই ইচ্ছে যখন পূরণ করবে না, এবার আমি প্রেতের সাধনা করি। হুম, মানে অর্থ লাভের প্রেতের সাধনা হুম, করতে হুম, লাগলো। হুম, ওই সাধনাটা এত ভালো করলো যে ও হুম, যা যা চেয়েছিল সব কিন্তু পেলেন। এবারে ব্যাপারটা ঘটনা শোনো, এই জন্মে যে উনি এলেন, এবার ওনার এটা বলছেন কেন যে আমার উপরে মা রেগেছে, সেটা তো আমরা বুঝে গেলাম। এবার আমার স্টুডেন্ট ওনাকে জিজ্ঞেস করছে, আপনি তো আপনাদের বংশে সব থেকে বেশি রোজগার করেছেন তাই না? বললো হ্যাঁ। যে আপনার তো অর্থের কোনো অভাব নেই তাই না? বললো না। বলছে আপনার সঙ্গে কিন্তু সেই প্রেতের এনার্জি কিন্তু আপনার সঙ্গে এখনো আছে। এবার ভদ্রলোক বলছেন যে তাহলে এই এনার্জিটাকে আমি সরাবো কি করে? ওই এনার্জির জন্য কিন্তু ওনার বাড়ি ছেলের বাড়িতে ওনার সন্তান আছে, একটি মেয়ে আছে তার। সেই মেয়েটা কখনো গম্ভীর থাকে, বাইরে গেলে ঠিক থাকে, বাড়িতে এলে এনার্জি ভালোবাসে না মেয়েটা। তো ভদ্রলোক বলছে যে তাহলে এনার্জিটাকে আমি সরাবো কি করে? দেখুন এগুলো তো আমরা জানি না, এটা তান্ত্রিকের কাছে গিয়ে আপনাকে করতে হবে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে একটা কথা বারণ করলাম, আপনি কিন্তু এত ভালো সাধনা করেছেন বলে এই এনার্জিটা আপনার সঙ্গে সঙ্গে আছে বলে আপনি এই জন্মে এত অর্থ রোজগার করছেন। আপনি একে যেখানে সরাবেন আপনার যদি অর্থের কিন্তু অবনতিও হতে পারে। এটা কিন্তু মনে করবেন। পরে কিন্তু আমাকে এটা বলবেন না যে আপনি বললেন আমি সরিয়ে দিলাম, আমি তো গরিব হয়ে গেলাম। এটাকে কিন্তু এবার আপনি ভাবুন কিভাবে করবেন। এরমও হয়, মানে এমন পরিষ্কার দেখা যায়। এবার ওর লোভটাকে রাখবে নাকি সংসারের মানে এই সবাইকে ঠিক করবে বলে রাখবে? মানে এটা মানে হবেই। তুমি একটা সাধনা করেছো, এত ভালো সাধনা করেছো যে সেই সাধনা যদি তুমি ভালো কাজে সাধনা করে সেই এনার্জিও তুমি এই জন্মে ভোগ করবে, খারাপ কাজে করে থাকলে সেইটাও তুমি এই জন্মেই ভোগ করবে। পাস্ট লাইফটা একটা সাংঘাতিক ব্যাপার। এই সময়তে কেন লোকে পাস্ট লাইফ দেখতে চাইছে? কেননা তারা মানে অসহায় হয়ে পড়ছে যে আমার জীবনটা এরকম কেন হচ্ছে, কেন হচ্ছে? জ্যোতিষী কিছু বলতে পারছে না, বিয়ে হচ্ছে না কেন আমার এতদিন ধরে। সেদিন আরেকটি মেয়েকে দেখালাম, আমরা যে সাধারণত সবাই ভাবি না যে পাস্ট লাইফের সেদিন মেয়েটার কথাটা বলছিলে, সেদিন যে মেয়েটার কথাটা বলছিলে, আরেকটা মেয়ের কথা বলছিলে, আরেকটা মেয়ের কথাই বলছি যে এই যে পাস্ট লাইফের কর্মফল ভোগ করছি তা কিন্তু সবসময় হয় না। এই লাইফের কর্মফল ভোগ করছি, এই 10-12 দিন আগে বুঝলাম। যথেষ্ট শিক্ষিতা মেয়ে, যথেষ্ট ভালো কাজ করে, ভালো দেখতে সবকিছু আছে। ও বলছে আমার বিয়ে হয় না, বিয়েতে প্রচন্ড বাধা, আর কেরিয়ারে আমি এত কাজ করি, এত ভালো কাজ করি যে আমার জুনিয়ররা আমার কাছ থেকে কাজ নিয়ে প্রমোশন পেয়ে যাচ্ছে, তা আমি কিন্তু প্রমোশন পাই না। বসকে আমি কিছুতে খুশি করতে পারছি না কাজ করে। চলো দেখা শুরু হোক। দেখা হলো, ও নিজেই দেখছে, দেখতে 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 বিয়েটার ব্যাপারটা হচ্ছে ও না প্রত্যেকটা জীবনে একা। একটা লাইফে দেখলো বিয়ে হয়নি একা, আরেকটা লাইফে দেখলো বিয়ে হয়নি একা, আরেকটা লাইফে দেখলো ও বিয়ে হয়েছে, খুব ভালো বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু কিছুদিন পর হাজবেন্ড ওকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে নেয়। তাই মেয়েটা কেন, তোমার তো যথেষ্ট বড় বাড়িতে তুমি আছো, ও দেখছো ওটা ইংল্যান্ডের ঘটনা, তাই যথেষ্ট বড় বাড়ি, তুমি দেখতে ভালো, তুমি নিজে একটা বিয়ে করলে না কেন? বলো না আমার বিয়ে করতে ইচ্ছে করলো না। তুমি কত বছর পর্যন্ত বেঁচেছিলে? 70-72। আমি খুব দুর্বল, আমি খুব অসুস্থ। আমি বললাম তুমি একাকিত্ব জীবন কাটিয়ে দিলে? বললো হ্যাঁ। তার মানে দেখা গেল ওর একাকিত্ব জীবনটা ছিল। এবারে ওর কর্মক্ষেত্রে কেন এরকম হচ্ছে ওটা কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না।
না এরকম তো দেখছি না কোথাও যে কেউ ওকে অভিশাপ দিয়েছে যে তোমার কর্মের, তাহলে হলোটা কি? এটা কি শুধু একটা জীবন নিয়েই হতে পারে না, অনেক আগের অনেক খুঁজছি, অনেক খুঁজছি। হ্যাঁ মনে করো আমার কাছে 4টে প্রশ্ন কেউ নিয়ে এলো, হ্যাঁ। সেই 4টে প্রশ্ন ধরেই খুঁজবো। কিন্তু আচ্ছা। একটা হচ্ছে পাস্ট লাইফ রেগ্রেশন করতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার। আর এটা হচ্ছে আমি ইনভেস্টিগেট করতে যাচ্ছি, প্রতিপ্রসবের ব্যাপারটা হচ্ছে আমি খুঁজতে যাচ্ছি, আমাকে এই জ্বর থেকে বেরিয়ে আসতে হবে। এইখানে ব্যাপারটা হচ্ছে মেয়েটা যখন বেরিয়ে এলো তখন মেয়েটা নিজেই স্বীকার করলো, ম্যাডাম একটা ব্যাপার হতে পারে, আমি যেখানে অফিসে কাজ করতাম সেখানে আমার একটা জুনিয়র ছেলে ছিল, খুব ভালো কাজ করতো, কিন্তু ওর কাজে আমি কিছুতে খুশি হতাম না, ওর উপরে খুব ওভারলোড দিতাম আমি, এটা কর পছন্দ হচ্ছে না। ও এত মানে পারলো না, ও চাকরিটাকে ছেড়ে চলে গেল। এটা তার আগের জন্মের? এই জন্মের। ও এটাই তো বলছি, যে এই জন্মের অনেক সময় হয়। হ্যাঁ, সব সময় আগের জন্মকে দোষ দিলে চলবে না। এই জন্মতে তুমি যাকে করলে যে ভালো কাজ, তুমি তারপরে বসিং করে তাকে পছন্দ করছো না, ও তোমার জন্য কাজ ছেড়ে চলে গেল, সেই ও বললো আমি পরে কিন্তু অনেক ক্ষমাটা জেনেছি, ও বলছে দূর ওসব ভাবিস না, সব আছে না, যার তোমার জন্য চাকরি ছিল তার মানে কোনো কষ্ট হয়নি, এটা কখনো হয়? ওইটাই ও ভোগ করছে। নিজেই আমাকে বললো, না তুমি সুন্দর শিক্ষা দিলে আমাকে একটা, এই জন্মেরটা সব সময় আমি কখন খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম। অনেক সময় তো এরকমও হয়, দেখতে এলো 4টে প্রশ্ন নিয়ে, খোঁজো, কিছুতেই খুঁজে পায় না আমরা, ওই তো অন্য হাবি যাবি এদিক ওদিক কিছু দেখছে, তখন মনে হয় যে ওকে ওইটা দেখতে দিচ্ছে না, তখন আমাকে আমার এক্সপার্ট কাউকে নিয়ে গিয়ে দেখো, তারা ঠিক দেখে বের করে দেবে। ঠিক কালকে এসেছিল একটা ছেলে দূর থেকে, আমি একটু মানে কলকাতার বাইরে থেকে এসেছিল, তো ও বললাম তুমি অনলাইনে দেখে নাও, না আমি অফলাইনে দেখবো বলে এসেছি। তো ও 4টে প্রশ্নর মধ্যে একটা প্রশ্ন উত্তরও যেতে পারলো না, কিন্তু অন্য অনেক কিছু দেখে নিল, এই দেখছি সেই দেখছি তাই দেখছি, আলাম তুমি এবার বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো। ওর একটা জিনিস একটা ভালো বেরোলো ওর কাছ থেকে, ওকে না একটা জায়গাতে ও বলছে আমি একটা মন্দির দেখছি, মন্দিরে আমি ঢুকে বলছে পূজা, কালী মায়ের মন্দির, মায়ের মূর্তির সামনে পুরোহিত মশাই বসে থালাতে জবা ফুল সাজাচ্ছে। তা আমি বললাম তুমি ওনাকে বলো আমি ভেতরে যাবো, তুমি ইশারা করে বলছেন চুপ করো। হ্যাঁ, তা আমি বললাম তোমার কিছু প্রশ্ন থাকলে তুমি মায়ের মূর্তির দিকে তাকে বলতে থাকো। তো কিছুক্ষণ পরে বলছে পূজারি পুজো করে দরজাটা মুখের উপরে বন্ধ করে দিল, নিয়ে বললো জানলা দিয়ে দেখো। তো জানলা দিয়ে যখন দেখছে তখন আমাদের একটা টেকনিক আছে মেন্টালি ওকে ভেতরে ঢুকিয়ে দেওয়া। তাই আমি বললাম চলো তুমি ভেতরে ঢুকে গেছো, বলছে হ্যাঁ আমি মায়ের সামনে আসনে বসে পড়েছি। বলেই ছেলেটা বলছে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কি হলো? একটা বাল্ব ঝুলছে, সেই বাল্বটা প্রচন্ড ভাবে দুলছে, ভীষণভাবে দুলছে। পুরোহিত মশাই যে প্রদীপটা জ্বালিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু বাল্বটা না মানে তার ঝুলছে খুব। তাহলে ব্যাপারটা তো বুঝতে পারছি। তাহলে তোমার মন কি বলছে? বলছে আমার মন বলছে বোধহয় আমি ঠাকুর মশাইয়ের আসনে বসেছি, সেই জন্য বোধহয় কিছু হবে না। তাহলে তখন তাড়াতাড়ি ওঠো, তুমি উঠে একটু সরে দাঁড়াও। তখন সরে দাঁড়ালো, বলছে দোলাটা কমলো কিন্তু দুলছে, তাহলে তোমার তাহলে বেরিয়ে এসো। যেও বেরিয়ে এলো, দোলাটা থামলো, তখন ছেলেটা রিয়েলাইজ করলো যে ওদের বংশে কালী পুজোর ব্যাপারটা স্যুট করে না। ও দাদু মারা গিয়েছেন, ওই একটা পুজোর ব্যাপারে বাবা মারা গেছে, সেই থেকে ওরা কখনো কালী মন্দিরে যায় না। তখন ছেলেটা বললো আমি গিয়ে ঠিক করলাম, আমার মোটেই না, তুমি গিয়ে একদমই এই জন্য ঠিক করলে যে তোমাকে এখনো বলে দিল যে তুমি এখনো কালী মন্দিরে আর যেও না, কারণ তোমার এনার্জি আমাদের ভালো লাগছে না। সেটা যদি কোনো কিছু খারাপ হতো প্রদীপটা নিভে যেত, তুমি ওখানে অসুস্থ হয়ে পড়তে, সেটা তো হলো না। তোমাকে বলো বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মানে আমরা যেগুলো বলছি না, সবাই ভাববে কি এটা একটা গল্প কথা। না না, এটা আমিও রিলেট করতে পারলাম বিষয়পত্রগুলো। এটা হচ্ছে আমরা সামনে সামনে সব দেখছি, লোকেরা আসছে দেখছি। এক একটা তো মানে মানে আজকে আমি তোমার কাছে, কালকেই দুজন আসবেন, দুজনেই ডাক্তার, মানে ওনারা যেভাবে ঘটনাগুলো বললেন, আমারই ইচ্ছে হচ্ছে আপনাদের এটা দেখা, যে এটা কিরকম অদ্ভুত। মানে আমি জানতে চাইছি যদি জীবনটা কারণ যদি কখনো হয়, আমি যখন তোমাকে বলবো এটা তুমি লেখো তখন কোনো জায়গাতে। মানে আরো 3-4 জন এসেছে, কয়েকটা ঘটনা এখন আমার শেষ হয়নি দেখানোর জন্য। নিশ্চয়ই কিছু এমন ঘটনা আছে যেই জন্য এই জন্য ওরা মানে ব্যথা, যন্ত্রণা, শরীরের যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা নিজে ডাক্তার নানা রকম ভাবে চিকিৎসা করেছে, কিন্তু ব্যথাটাকে বের করতে পারছে না, কোথায় ব্যথা। দিদি আমি তোমাকে না এখানে একটা প্রশ্ন করা রয়েছে আমার, সেটা হচ্ছে যে আমি এটা শুনেছি বাইরে থেকে, আমি কখনো এগুলোর মধ্যে যাইনি বা আমি কখনো চেষ্টা করাইনি পাস্ট লাইফ করানোর বা রিগ্রেশনের ইয়ের মধ্যে দিয়ে যাওয়ানোর।
আমি এটা শুনেছি যে প্রচুর মানুষ যখন যায় তারা নিতে পারে না, তাদের সেই ক্ষমতাটা থাকে না মানসিকভাবে ওই পদ্ধতিটাকে সহ্য করার মতো। এটা কতটা সত্যি, বা তুমি এরকম দেখেছো যে কিছু মানুষ পেন পেয়ে সেখান থেকে বেরিয়ে আসছে বা কিছু? পেন পেয়ে বেরিয়ে আসার কিছু ব্যাপার না, পেন হতে গেলে তক্ষুনি তক্ষুনি তোকে শরীরটাতে আরাম করিয়ে দেওয়া যায়। আচ্ছা। কেউ একটা এমন জায়গায় ঘরে ঢুকলো, হ্যাঁ। ঢুকে বললো আমার একদম অসহ্য লাগছে, এনার্জিটা সহ্য করতে পারছি না, আমার কেমন লাগছে, 1 2 3 বেরিয়ে এসো। আচ্ছা, সে কি কনশাস মুডে থাকে এটা বোঝার মতো যে আমার এখানে খারাপ লাগছে, থাকা উচিত না? কারণ সে তো সূক্ষ্ম শরীরে রয়েছে। একদম, মানে পুরোপুরি আমার সাথে কথা বলে ঠিকই, কিন্তু মন এমন পৌঁছে যায়, সেটা হ্যাঁ। এমন মানে শীতে কাঁপতে শুরু করেছে, তাকে কম্বল দিতে হচ্ছে, ঢাকা দিতে হচ্ছে, আচ্ছা, মানে খটখট 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 করে দাঁতে আওয়াজ হচ্ছে, এত সে কাঁপছে। মানে গরমের মধ্যে বসে সে কাঁপতে শুরু করেছে, এটা হয়। এই মানে আমার একটা বড় ট্রেনিং হলো, সেখানে প্রায় 15 জন ছিল, এদিক ওদিক দেখাচ্ছে, তো একটা জায়গায় তখন দেখছি কার কি হচ্ছে, একজনকে দেখছি চাদর চড়িয়েছে, হলোটা কি, ওকে দেখুন কি কাণ্ড হচ্ছে ওর, মানে দাঁত ঠক 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 করে কাঁপছে। তারপরেও বেরিয়েও এসেও সে প্রায় ঘন্টা খানেক ওর ভেতরের কাঁপুনিটা ছিল। কখনো ওটা হয়, কখনো প্রচন্ড ভয় পায়। তখন যদি মনে করো একটা মনে করো এমন কোনো ঘটনা ঘটে গেল যেটা কোনো সহ্য করতে পারছে না, সামনে হয়তো মাকে কিছু করে বললো, বাবাকে বিচ্ছিরিভাবে খুন করছে, সেগুলোকে সন্তান সহ্য করতে পারছে না, তখনও হয়তো বলছে আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে বের করে দিন। বের করা মানে দেখো, এখন আমি বললাম তোমাকে ঘরে ঘটনাটা ঘটছে, তোমাকে আমি বের করে আনছি, সে তো বাইরে থেকে তো ভাবতে পারছে যে ওখানে বাবা খুন হয়ে পড়ে আছে, সেরকম বের করা না, একটা ফট করে একটা সুন্দর জায়গায় নিয়ে চলে যাও, চট করে ওকে তার 4টে বছর এগিয়ে যাও, ঘটনাটা মানে নিমেষের মধ্যে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, ভেউ ভেউ করে কাঁদতে 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 হঠাৎ সব ঠিক হয়ে গেল। আরেকজন সেদিন এসেছিল, এই জন্ম দেখালাম, মানে আগের জন্মে যে সবাই থাকবে তা না, এই জন্মের পাশটা দেখতে চাইছিল। এই জন্মের পাঁচটা আমি বুঝলাম না। এই জন্মের পাশটার মধ্যে একটু ঘুরিয়ে বলতে হবে যাতে লোকেরা বুঝতে না পারে। একজনের একটা বড় বাড়ি আছে, সেই বাড়িটাতে ও একটা আনইজি ফিল করে ছোটবেলা থেকে, ওরা মনে হয় বাড়িতে ওরা ছাড়াও কেউ একটা আছে। এবার ওই বাড়িটাকে যখন প্রমোটারকে দেওয়া হবে, সেটা কলকাতার ঘটনা না, আমি লখনৌয়ের ঘটনা বলছি, ওখানে যখন বাড়িটা দেওয়া হচ্ছে প্রমোটারকে, তখন ওই বাড়ির এক একজন করে মৃত্যু শুরু হলো। ওকে, আচ্ছা, এবার যখন বাড়িটা, এবার ওরা প্রমোটার তো বুঝছে না, প্রমোটার তো টাকা নেবার জন্য নিয়ে নিল, নিয়ে এবার সবাইকে ফ্ল্যাট দিয়ে দিল, এরা সব আলাদা আলাদা হয়ে গেল। লাস্ট বংশধর যে বেঁচে আছে, এবার তার ভয় শুরু হয়ে গেল যে এবার আমার পালা, আমি তো কাজ করলে এবার আমার জীবনটা যাবে। তখনও আমার কাছে এলো, এসে বলতে চাইছে যে আমরা ঠিক বুঝতে পারছি না ওই বাড়িতে কী এমন নেগেটিভ ব্যাপার আছে যেটা আমাদেরকে হতে দিচ্ছে না, তাহলে পূর্বপুরুষরা যারা এই ঘটনাতেই যাদের মৃত্যু হলো, তুমি যদি একটু তাদেরকেও দেখতে চাও তাহলে ভালো, ভেবো না আমি ভয় পাচ্ছি দেখবো না, যে ভয় পাবার কিছু না, ভেবো না যে প্রেতের মতন তোমার কাছে এসে দাঁড়াবে, নর্মাল মানুষ হয়ে তোমার সামনে আসবে, তুমি ছাড়তে চাইবে না, তোমার এত ভালো লাগবে তখন। তো ছেলেটাকে তখন এই জন্মের পাস্টে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যখন বাড়িটা কিন্তু নেই এখন, কিন্তু বাড়িটাকে সৃষ্টি করালাম ওর মনে। যখন তুমি থাকতে দেখো কি ছিল, ফিল করতে শুরু করলো, এই ঘরটাতে এরকম একটা এনার্জি পাচ্ছি, ওই কিন্তু আমি দেখতে পাচ্ছি না ম্যাডাম, কিন্তু ফিল করতে পারছি একটা কিছু আছে যেটা ভালো না। আচ্ছা, এবারে আমি বললাম এবার ডাকছি তোমার যারা তোমাদের ছেড়ে চলে গেছে ডাকছি। প্রথমে এলো ওর বাবা, ছেলেটা যা কান্না শুরু করলো বাবাকে দেখে, আর ও দিদিও বসেছিল, দিদি ওই 2 ভাই বোন মিলে মানে এত কাঁদতে লাগলো, আর ওই ভদ্রলোক ওদিক থেকে এক একটা এদের প্রশ্নের জবাব দিচ্ছে, ছেলেটা বসে বসে জবাবগুলো দিদিকে বলছে। এবার ওরা যখন জিজ্ঞেস করলো যে তোমরাও তো ফিল করেছো ওই বাড়িতে কিছু কি আছে বলো, বলো ওসবের মধ্যে থাকিস না। আচ্ছা, তো বলো কেন, একটু বলো না, তুমি তো সবই এখন বুঝতে পারছো, তুমি তো উপর থেকে সবই দেখতে পাচ্ছ, বলো না কি হয়েছে, না ওসবের মধ্যে থাকিস না। এবার আরেকজন পিসি না কেউ একটা এলো যখন, তাকেও জিজ্ঞেস করতে, সে তখন একটা হিন্ট দিল কেউ একটা এই বাড়িতে একটা ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছুটা করে রেখেছে, যেই জন্য এই ঘটনা ঘটে, কিন্তু তোরা এর থেকে দূরে থাক, এমনকি এই বাড়িটাতেও এই বাড়িটাতে বাড়ি পেলেও আসিস না, তোরা অন্য জায়গায় থাক। এতটা এইগুলো তো সাবধান বানিয়ে দিচ্ছে আমরা যখন করছি, এগুলো তো ট্রিটমেন্ট। ঠিক, পাস্ট লাইফে গিয়েও ট্রিটমেন্ট যেমন হচ্ছে, এই লাইফেও ট্রিটমেন্ট হচ্ছে। তুমি বসে আছো, তুমি কারো মনের কথা জানতে চাইছো, তোমার সামনেও খুব ভালো ব্যবহার করছে, আমি তোমাকে নিয়ে গেলাম এই জন্মে,
তোমাদের দুজনকে সামনাসামনি করলাম, হুম, তুমি ওর মনের কথা দেখো, তোমার সঙ্গে আমি কানেকশন লাগিয়ে দিচ্ছি, দেখো তোমার সম্বন্ধে কি ভাবছো, তুমি বুঝতে পারবে ওর কথা। এটাও কাইন্ড অফ পাস্ট লাইফ এই জন্মে। হুম। আমি ট্রিটমেন্ট করাচ্ছি না বেড়াতে নিয়ে যাচ্ছি সেটা এখন বুঝতে হবে। তুমি তো তাহলে সামনে বসে বুঝতে পারো যে কোনো মানুষের মনের মধ্যে কি চলছে, প্রায় আমি এটা বলতে পারি। না 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 না, অত মনের মধ্যে বুঝতে পারি না, তবে মানে মিথ্যে কথাটা ধরে নিই খুব মিথ্যে কথাটা তাড়াতাড়ি, ধরে আমি নিতে যে পারো। মিথ্যে কথা ধরে নিই। আর আমি আঁচ একটা পেতে শুরু করি যে এর থেকে একটু সরে থাকাই ভালো। হুম, এটা কিন্তু আগে পারতাম না, আগে খুব বোকা বানিয়েছে লোকে আমাকে, হুম, মানে সরলতার সুযোগ নিয়েছে, একে একে চলো, মানে এমনও হয়েছে যে মানে আমি আমার সোনার চুড়ি বিক্রি করে টাকা দিয়ে দিয়েছি, তখন বাবা। অত বুঝতাম না, ছিল দিয়ে দিতাম। এখন আমি যদি মনে করো আমার কাজের মেয়ের জন্য যথেষ্ট করব, হুম, কিন্তু তাকে আমি 5টা প্রশ্ন করে টাকাটা দেবো। ঠিক ঠিক। আগে যেরকম চোখ বন্ধ করে দিয়ে দিতে পারতাম, সেটা কিন্তু রেকি করতে করতে আমার হয়েছে। এটা সত্যি কথা বলতে, রেকি এনার্জিতে কিন্তু আমাদের অনেক অ্যালার্ট করে, অনেক অ্যালার্ট করে। দিদি, পাস্ট লাইফ না, আমি যা রিয়েলাইজ করলাম, এটা একটা টাইম ট্রাভেলের মতো ব্যাপার, মানে হুম। জেনুইনলি টাইম ট্রাভেলই করছি আমরা এক প্রকার, এবং মানুষের সুবিধার্থে কাজে লাগছে। আমার একটা জিনিস জানার রয়েছে যে মানুষ অর্থ নিয়ে কিছু না জানতে চায়, যে অর্থ বৃদ্ধির এরকম কিছু রয়েছে কিনা, যদি থেকে থাকে থ্রু রেইকি, বা আমি শুধু রেইকি বলছি না, একটা জেনেরিক যদি কিছু থাকে মানুষের, তো অর্থ নিয়ে ব্যাপারটা থাকেই। ছোট্ট করে তুমি বলতে পারো যে অর্থের উন্নতির জন্য মানুষ কি করতে পারে, বা এরকম কোনো ব্যাপার। অর্থ উন্নতি মনে করি এই জন্মে তোমার যদি অর্থ উন্নতি, কোনো একটা এনার্জি মানে তোমার অরাটা তোমার গন্ডগোল হয়ে আছে, পরিষ্কার করার দরকার, সেখানে তো একটু রেকি ধরনের ব্যাপারই করা উচিত, যাতে আমাদের চাকরাগুলো ক্লিন হয়। হুম, ক্লিন হতে হতে হয় কি, আমাদের অরাগুলো খুব স্ট্রং হয়, আমাদের চারপাশে যে 7টা চাকরার অরা আছে, ওইগুলো যখন স্ট্রং হয় না, তখন যে যে নেগেটিভ এনার্জির জন্য আমাদের এই অর্থটা আটকে আছে, হুম। ওটা কিছুটা পরিষ্কার হয়। তাছাড়া অনেক ভালো ভালো এখন ক্রিস্টালও পাওয়া যায়, পাইরাইট করতে পাইরাইট, পারে, হ্যাঁ। পাইরাইটের ওই পাইরাইটের স্টোন রাখতে পারে, হুম, সেটা যেমন আছে সেভাবেও হয়। হুম, এখন দেখো একটা সবারই একটা লিমিটেশন আছে না, হুম, একটা রিক্সাওয়ালা, ঠিক, তার কাছে ঠিক, যে ঠিক। 500 টাকা রোজগার হলো বিশাল, হুম, 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 আম্বানির কাছে হ্যাঁ। পার ডে 10 কোটি টাকা হলে ঠিকই আছে, হুম, চলছে ঠিকই আর আছে, কি। চলছে। সেরকম ধরনের না, যার যেরকম যতটা আছে ততটা হবে, একটু উন্নতি তো হয়, কিন্তু সেখানে একটু সেই ব্যক্তি, এটাও আমি দেখে রেখেছি আমি, যাদের অর্থ অভাব হতে থাকে না, ওরা এত দুঃখী হয়ে যায়, হুম, দেওয়ালে পিঠ থেকে গেছে আমার, আর জীবনটা কি হবে, এই যে দুঃখ গাওয়াটাকে যদি বন্ধ করতে পারে, হুম, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সুস্থ করে রাখার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে নানা রকম আইডিয়া দিয়ে আমাকে অর্থ রোজগার করার পজিটিভ ক্ষমতাটা অ্যাফার্মেশন গুলো। বাড়িয়ে দেওয়ার জন্য, এবং যাদের মধ্যে পজিটিভ এনার্জি আছে, যারা খুব ভালোভাবে আছে, তাদের সঙ্গে মেলামেশা করতে শুরু হুম, করো, একদম মাথা নিচু করবে না। হুম, আর ওর বাবা ওরা তো এখন বিরাট পয়সাওয়ালা, ওদের সঙ্গে কি মিশবো, ওদের সাথেই তুমি মেশো, তাহলেই তোমারও ওই উন্নতি হবে। এনার্জি একটু হুম, নাও। দুঃখী দুঃখী হয়ে বাড়িতে বসে বাড়িটাকে একটা গ্লুমি ওয়েদার তৈরি করে দিয়ে বসে থাকলে হবে না, বাড়ির মধ্যে একটা আলো জ্বালাও, হুম, বাজনা বাজাও, গান শোনো, ভালো করো, জানলা কপাট খুলে দাও, দেখবে এনার্জি আসতে শুরু ঠিক করবে, ঠিক ঠিক ঠিক। একদম আসতে শুরু। অনেকে দেখে না, তুমি ল অফ অ্যাট্রাকশনটা কি জিনিস, তুমি যেটাকে বলছো সেটাই তোমার কাছে আসছে। হুম, হুম, হুম। তুমি যদি দুঃখ চিন্তা করছো দুঃখ, আনন্দ চিন্তা করছো আনন্দ। দিদি, আমার দুটো প্রশ্ন রয়েছে তোমার কাছে, ছোট, আমার দুটো জিনিস জানার রয়েছে। স্বপ্নের ব্যাপারটা নিয়ে আমি জানতে চাই। অনেক মানুষ, আমার না, জানি না এটা কতটা মানে এভাবে মিডিয়ার সামনে বলা ঠিক। আমার একটা ছোটবেলায় ইনসিডেন্ট হতো, এবং আমি তোমার সাথে শেয়ার করিনি, তুমিও জানো এই হ্যাঁ। বিষয়টা, প্রথম বলছি আমি তোমাকে। সেটা হচ্ছে, এটা না বড় অদ্ভুত লাগতো, এবং অনেক মানুষেরও এই প্রশ্নটা আমার মনে হয় থাকবে। স্বপ্নের মধ্যে তারা কিছু দেখতে পায়, এটার সাথে কি কোনোভাবে এই জিনিসগুলো আছে? একই জিনিস যখন মোস্টলি রিপিট হয়, আমার সাথে এরকম একটা বিষয় হতো খুব ছোটবেলায়, পার্টিকুলার আমি ঠাকুরদার সাথে রাত্রিবেলা যখন, মানে দিনের বেলা শুতাম খেলতে যাওয়ার আগে টাইমটা, ঠাকুরদা পছন্দ করতো যে তুই আমার সাথে ঘুমোবি, বা যেটা থাকে আর কি। তো একটা বড় অদ্ভুত ভাবে, এবং এটা আমি ঘুমিয়ে দেখতাম না, আমি যদি বলি আমি কমপ্লিট ঘুমানোর পরে এটা দেখছি না, একটা মাঝখানের একটা স্টেট আমার মনে হতো সেই সময়, যে না ঘুমে না জেগে এরকম একটা স্টেটের মধ্যে স্পাইডারম্যানের যদি আমি একটা বা মাকড়সার একটা জাল করি এবং তার মাঝখানে একটা বিন্দু থাকে, আমি তার মধ্যে ঢুকে যেতাম। বাবা, হ্যাঁ, বড় অদ্ভুত, এটা আমার 1-1.5 বছর বড় ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স ছিল। দিনের বেলাই হতো, দুপুর 3টে থেকে 4টের মধ্যে, আমার খেলতে যাওয়ার টাইমের আগে, এবং আমি ওই টাইমটা না সেন্সে থাকতাম না, বা আমার শোয়ার পরেই এটা হতো আমার সাথে। মানে আমি শুয়ে পড়বো, তারপর ওই মনে হচ্ছে যে আমার মাইন্ডটা কোথাও একটা ঢুকে যাচ্ছে একটা বিন্দুর মধ্যে।
আমি এটা হয়তো কোনো কমপ্লিট অপোজিট জিনিস হতে পারে, বাট এটা আমার সাথে একটা লম্বা সময় ধরে হয়েছিল ছোটবেলায়। তুমি যদি এটার উত্তর থেকে তুমি দিতে পারো আমাকে, মানে জানি না কিভাবে এই উত্তরটা দেওয়া সম্ভব। এছাড়াও যারা একই স্বপ্ন রিপিট দেখে, এটার সাথে কি কোনোভাবে কোনো কানেকশন থাকে? একই স্বপ্ন রিপিট দেখার কিন্তু পাস্ট লাইফের সঙ্গে ব্যাপার আছে। পাস্ট লাইফের সাথে ব্যাপার রয়েছে। একই স্বপ্ন রিপিট আমি অনেকেরই দেখেছি, তারা কিন্তু পাস্ট লাইফের সঙ্গে repeat। আমারই একটা স্টুডেন্ট, তিনি পাস্ট, ও দেখতো যে একজন মহিলা এগিয়ে যাচ্ছে, লম্বা তার বিনুনি, হুম, এ বলতো মনে হচ্ছে ওটা আমি, ওকে, কিছুতেই বুঝতে পারছি না এটা কে। হ্যাঁ, করতে 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 আর এই ওর ওইটা লম্বা বিনুনি বলা যে মেয়েটি, এর হ্যাঁ। কিন্তু হাইট ছোট, একটু বাল্কি, হ্যাঁ, হ্যাঁ, মিল নেই, কিন্তু ফিল করছি যে ওটাও একই স্বপ্ন দেখেই হ্যাঁ, যায় হ্যাঁ, দেখেই যায় দেখে। এবার যখন দেখা গেলো একটা বিরাট ঘটনা, সেটা আর বলছি না, হ্যাঁ, ও পাস্ট লাইফ ওটা ওই ছিল, ওকে, ওই ছিল একটা বিরাট ঘটনা। হ্যাঁ। আর তুমি যেটা দেখছো না, এটা একটা চক্রব্যূহের মধ্যে ঢুকে যাচ্ছ, রাইট, এটা আমি দেখতাম একটা সময় এবং বড় এখন আর ট্রমাটিক দেখো ছিল। না? নো, আমি 1 থেকে 1.5 বছর দেখেছি ছোটবেলায়। আমার একটা ব্যাপার রয়েছে, আমি জেনারেলি স্বপ্নই দেখি না এখন। স্বপ্ন, স্বপ্নই দেখি না আমি। স্বপ্ন দেখুন। নো, বাট ওইটা একটা এক্সপেরিয়েন্স, খুব রেয়ার আমি দেখবো, দেখলেও বাট ফানি এখন, মানে যেগুলো আমি বুঝতে পারি যে এখানকারই কিছু ফানি একটা, কালকে রাতে যেটা নিয়ে ভেবেছি সেটা নিয়ে, মানে কোনো ওরকম ট্রমাটিক কিছু দেখি না। বাট ওই একটা পার্টিকুলার মোমেন্ট ছিল যখন ছোটবেলায় ওই ওই ঘরটার মধ্যে শুলেই আমি দেখতে পেতাম। ওই ঘরটা এখন নেই, ভেঙে দেওয়া হয়েছে। দাদু থাকতো, মানে আমার ঠাকুরদার সাথে আমি ওই ঘরটাতে ঘুমোতে যেতাম দিনের বেলা করে, খেলতে যাওয়ার আগে, তারপরে ক্রিকেট খেলতে যাব। মাথায় থাকতো যে ক্রিকেট খেলতে যাওয়াটা মেন, যাতে ঘুমিয়ে না পড়ি। তার জন্য না চেষ্টা করতাম যাতে চোখ বন্ধ করলেও জেগে থাকি। এর ফলে আমরা একটা স্টেটে চলে যেতাম, এবং হতো না আমাদের পুরোনো বাড়িগুলোতে দেখবে মাকড়সার ঝুল অনেক সময় উপরে দেওয়ালের মধ্যে একটা তুমি দেখতে পাচ্ছ। আমি সামহাও সেখান থেকে কিনা জানি না, আমার মনের মধ্যে, এবং ওটা আমি না এক্সপ্লেনও করতে পারবো না কারণ এতটা সময় কেটে গিয়েছে, মনে হতো একটা বিন্দু এবং তুমি একটা, মানে এরকম একটা লম্বা ইয়ে রয়েছে এবং এটাকে জিলেপির মতো করে ঘুরছে বিষয়টা। ঘুরতে ঘুরতে একটা পয়েন্টে তোমার মন চলে যাচ্ছে এবং ওটা না বড় ট্রমেটিক, মনে হচ্ছে তোমাকে গিলে দিচ্ছে ওই বিষয়টা, মানে অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এটা আমার সাথে একটা লম্বা টাইম ধরে হয়েছে। তুমি বলতে বলতে বুঝলাম ব্যাপারটা কি। ত্রাটক বলে একটা ব্যাপার থাকে, ত্রাটক। থ্রাটাক, একটা, আমি জানি মোমবাতির মধ্যে ওই হ্যাঁ, বিষয়টা। খালি মোমবাতি না, ওটাতে ওরকম না, Meditation। গোল 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 এরকম হ্যাঁ, অনেক থাকে, হ্যাঁ, যেখানে আমাদেরকে বলে বিন্দুটা যে হ্যাঁ। ফোকাস করো। যখন বিন্দুটাতে ফোকাস করো, এটা একটা সাধনা। কিন্তু এটা তো আমার ট্রমাও লাগতো ছোটবেলায়, মানে ওটা ভয় তোমার পেতাম আমি। সাধনা। তুমি ছোটবেলায় ভয় পাচ্ছ, হ্যাঁ, তুমি আগের জন্মে এই সাধনাটা করেছো। আচ্ছা, কেন আমাদেরকে এই সাধনাটা করতে দিয়েছে, যখন আমরা পাস্ট লাইফ কোথায় আমাদের এই মেডিটেশনটা দিয়েছে। আমি আমার স্টুডেন্টদেরকে দিই এই মেডিটেশনটা করতে, যেমন হ্যাঁ, দেওয়ালে ছবিটা তোমার টাঙানো আছে, হ্যাঁ, অমনি একদম আই লেভেলে ওই হুম, যেটা একটা হুম, পুরো রিং এর মতন। হুম, এবার যখন বলা হয় বিন্দুটার দিকে তাকাও, হুম। এবার চোখটা পলক না পড়ে Right. তখন মনে ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি ঠিক, ঢুকে ঠিক, যাচ্ছি ঠিক, ঢুকে ঠিক, যাচ্ছি। ওই সাধন, ওই মেডিটেশন যদি আমরা বেশি করতে পারি, হুম, অনেক সময় হয় কি ওরই মধ্যে লোকে পাস্ট লাইফ দেখতে ঢুকে যায়। আচ্ছা, তার মানে তুমি এই সাধনাটা করতে, তুমি যখন বলছো না, বলতে বলতে পুরো আমায় আমায় তুমি বলছো, আমার একটা স্মৃতির মধ্যে ঢুকে যাচ্ছে আমি হুম, তখন। হুম, হুম, একদম তুমি এই সাধনা করতে, আমি তোমার ছবি আমাকে একটা দাও যেখানে আমার চোখ হুম, থাকবে, হুম। আমি ওটা বের করে তোমাকে জানিয়ে দেবো। আচ্ছা, আমার এটা দেখি আমারটার সঙ্গে মিলছে কিনা, আমি সেটাও হুম, দেখতে হুম, চাইছি। হুম, হুম, কারণ এই ত্রাটক সাধনাতে এই জিনিসটাই থাকে যে বিন্দুর মধ্যে মনটা ঢুকিয়ে দেওয়া। কিন্তু আমি এটা জানতাম ত্রাটকটা সম্পর্কে, কিন্তু এটা অনেক মানে ছোটবেলায় হতো, এখন তারপরে আমার সাথে আর কিছু হয়। ছোটবেলাতেই তো তোমার পূর্বজন্মটা বেশিক্ষণ থাকবে, হুম, যেই বড় হতে থাকবে পূর্বজন্মের স্মৃতি চলে যাবে। হুম, মানে আমার মামার বাড়ি বড় জমিদার হুম, ফ্যামিলি। হুম, হুম, এবার আমার ছোট মামা তো তখনকার সময় না টিভি ছিল না কিছু ছিল, হুম, সেটা হুম, দেখে ও এইটুকুনি বয়সে খালি বলতো আমার মা বাবা খুব গরিব, একটা হুম, বাটি নিয়ে বলতো হুম, আমার মা বাবা খুব গরিব। এই 5-6 বছর পর সেখানে ওটা কেটে গেল, তখন সবাই মজা পেত। হুম। এখন আমরা বলছি ওটা মজা ছিল না মা, জাতিস্বর টাইপের ও একটা হ্যাঁ, ব্যাপার একটা ছিল। জাতিস্বর টাইপের ব্যাপার ছিল। আবার ওটা চলে যেত বলে ছোটবেলাতেই ওই কিছুদিন ধরে পাস্ট লাইফের স্মৃতি নিয়ে বাচ্চারা থাকে। হুম, দেখো না, দেওয়ালের দিকে তাকিয়ে বাচ্চারা হাসছে, রাইট, রাইট, রাইট। কেউ একটা আসছে, ওটা যেমন একটা থাকে, হয়তো হুম, আগের স্মৃতিটাই মনে পড়ে যাচ্ছে হয়তো হুম, তার। হুম, হুম, কিন্তু এটা 6-7 বছর পর্যন্ত বাচ্চাদের মাথার মধ্যে থাকে জিনিসটা, হুম, পাস্ট হুম, লাইফের ট্রমা। আমরা তো এমনই দেখেছি যে বাচ্চারা কত জায়গায় আমি বলেছি, মানে অবাক হয়ে গেছি, পেটের মধ্যে থেকে বাইরের ঘটনা বলে দিচ্ছে। হ্যাঁ, রাইট, রাইট, এটাতেও তো রাইট। অবাক হচ্ছে। এবার তোমাকে এমনও থাকে যখন মনে করো আমরা কাউকে নিয়ে যেতে পারছি না, পাস্ট লাইফে হ্যাঁ, নিয়ে যেতে পারছি না, তখন এই জন্মে তাকে নিয়ে এসে আস্তে 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 ছোট করতে 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 মায়ের উমের মধ্যে ঢুকিয়ে তার আগে জন্ম ঢোকাতে হয় তখন। হুম,
মানে এত পরিষ্কার দেখা যায়। আর ওই যে বাচ্চা তুমি দেখবে, তোমাকে তো আমার এটা জানার খুব দরকার। আমার তোমার ছবিটাতে যেখানে তোমার এই চোখটা দেখতে পাবো, হুম। আমি 2-3 দিনের মধ্যে তোমাকে আমি জানিয়ে দেবো তুমি এটা কেন দেখতে। আচ্ছা। একদম এটা হচ্ছে তোমার একটা সাধনা, কিছু একটা করতে, হুম। যেখানে তুমি নিজেকে ফোকাস করার চেষ্টা করতে। আচ্ছা। একটা কথা, আমি এখানে আছি, এদিক ওদিক তাকাচ্ছি, হুম, হুম, হুম। আমি যদি একটা পয়েন্টে ফোকাস করতে থাকি, তখন দেখবে এই পাশগুলো সব অন্ধকার হয়ে যাবে আমার কাছে। একদম মোমবাতির সামনে বসলে হ্যাঁ, হয়, আমি একদম ট্রাইও করেছি করে কখনো। দেখেছো না, হ্যাঁ, হ্যাঁ, অন্ধকার, তুমি হুম, ফোকাস করতে ওই রকম ধরনের তুমি হুম, মানে কিছু একটা করতে সাধনা, হুম, যেটা হুম, তুমি ছোটবেলাতে কিছুদিন ক্যারি করেছিলে, হুম, তারপরে তুমি ওটা মাথা থেকে erase হয়ে এটা গেছে। লম্বা সময় 1-1.5 বছর বিকেল করে হয়েছে আমার সাথে টানা একটা হুম। লম্বা সময়। হ্যাঁ, বেরিয়ে গেল। আর এখন কিন্তু দেখো একটা কথা বলি, প্রতিটি জিনিস তোমার মনে আছে। হুম। অন্য কটা স্বপ্ন তোমার মনে আছে? হ্যাঁ, আর নেই, কিছু মনে নেই। পাস্ট লাইফে যখন একবার ঢোকাই না আমরা, হুম, কোনো দিন সেটাকে ভুলতে পারে না, জীবনের শেষ পর্যন্ত সে মনে রাখবে। হুম, কিন্তু স্বপ্ন তুমি ভুলে যাবে। হুম, এটা হচ্ছে স্বপ্ন আর পাস্ট লাইফের মধ্যে বিশাল তফাৎ। হুম, আমরা ট্রান্সে নিয়ে গিয়ে যেটা দেখাচ্ছি, লোকে বলে ওটা ঘোরের মধ্যে ঘুরে আপনারা যা বলেন তাই দেখিয়ে দিই। আমরা যা বলে তাই যদি দেখাতাম, তাহলে তো আমি ভালো ভালো সবকিছু দেখিয়ে যাবো। ঠিক, ঠিক, ঠিক। আমি কি করে ওকে জানবো যে কালী মায়ের মন্দিরে ওকে পছন্দ করে না মা কালীর হুম। এনার্জি? হুম, আমি কি করে সেই জিনিসটা জানবো? আর যদি তাই হতো, তাহলে ওই ছেলেটাকে আমি যা প্রশ্ন সেটা দেখাতে পারলাম না কেন? সবাইকে একরকম করতে পারি না, কিন্তু যখন ছেলেটা ট্রান্স থেকে বেরিয়ে এলো, হুম, ও বলছে আমি যখন দেখলাম আমি একটা 12 বছরের ছেলে একটা গ্রামে, হুম, মানে পূর্ণিমার বিশাল চাঁদ, তার হুম, আলোটা পুকুরের উপরে পড়েছে, হুম, আর পুকুরের জলের তলায় ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। হুম, হুম, আমি এখনো মনে হচ্ছে না আপনার ঘরের সামনে ওটাকে আমি দেখতে পাচ্ছি জিনিসটা, এতটা right, ক্লিয়ার আমি দেখেছিলাম, right, right. এতটা ক্লিয়ার দেখেছিলাম। ওইটাও সারাটা জীবন মনে রাখতে পারবে, কিন্তু ওকে জিজ্ঞেস করো 3 দিন আগে কি স্বপ্ন দেখেছিল, বলতে পারবে না। তুমি কোনো স্বপ্ন তোমার মনে থাকবে না, এটা যেহেতু তোমার মনে আছে 100% তোমার পাস্ট লাইফের সঙ্গে যুক্ত আছে। স্বপ্ন ভুলে যাবে, কিন্তু এটা কিন্তু একটা সময় তুমি রিপিট করতে থাকো, হুম, 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 রিপিট করতে করতে সেই স্বপ্নটা যখন তোমার মনে পড়ে থাকছে, তাহলে হুম, হুম, বুঝবো ওটা হুম। তোমার আগের জন্মের সঙ্গে এমনভাবে আটকে আছে, ওটাকে যে হুম। তুমি দেখবে বেরিয়ে যাবে। Right. চিকিৎসা যখন আমরা করি, এখানে একটা কথা তোমাকে তোমাকে হুম। বলতে চাই, পাস্ট লাইফ দেখানো আর পাস্ট লাইফ ট্রিটমেন্টের মধ্যে একটা তফাৎ। আমি হুম। ট্রিটমেন্টই যদি বলি, হুম, আমার ওপর থেকে ভয় করে নিচে দেখতে। কেন ভয় করে? আমি তোমাকে নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম, তুমি ওর থেকে বেরোতে চাও, হুম, চলো তোমার আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি, হুম, তোমাকে আমি বের করে দেবো থেকে, তোমার ভয় কেটে যাবে। আমি কদিন আগে, বছরখানেক আগের ঘটনা, একটা মেয়ে অন্য কারণ পাস্ট লাইফ দেখছিল, অন্য কারণ, সে হুম। পাস্ট লাইফ দেখতে 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 হঠাৎ কি একটা ব্যাপারে কথাটা মনে পড়তো যে আমার না উঁচু থেকে পাহাড় ভয় করে, হুম, আমাকে হুম, মেয়েটা হুম, পাহাড় কেন ভয় করে জানি না, সবাই পাহাড়ে যেতে চায়, আমি পাহাড়ে যেতে চাই না, আমার পাহাড় ভয় হুম, করে। আমি চলো তোমাকে দেখাই। হুম, তখনই আমার মনে একটা বাচ্চা মেয়ে পাহাড়ে যেতে হুম, চাইছে না, দেখি তো ব্যাপারটা কি। হুম, বললাম কি দেখছো, দেখো তোমাকে কেন তোমার ভয় শুরু হয়েছিল, দেখো তো কোথা থেকে শুরু হলো তোমার ভয়। হুম, হুম, তখন ও বলছে আমি পাহাড়ের ভ্যালিতে থাকি, হুম, আর আমি একটা বাচ্চা মেয়ে ভেড়া চলাচ্ছি, হুম, ধারে 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 সব হাঁটে না সরু সরু হুম, রাস্তা হুম, দিয়ে। বলছে আমি রোজই যাই, হঠাৎ আমার পাটা স্লিপ করে আমি হুম, পড়ে যাই, আর অনেক নিচে একটা ঠান্ডা হুম, জলের নদী, হুম। আমি পড়ে গিয়ে ওখানে আমার মারা যায়। ও। ওই ভয়টাও থাকলো। এবারে আমাকে তাকে ট্রিটমেন্ট করতে হবে। হুম, সেই ট্রিটমেন্টের নিয়ম আছে, ওকে কিভাবে রিভার্স ফিরিয়ে আনলাম, রিমাইন্ড করে তাকে সেই জীবনটা থেকে, ওকে আমি মাথা থেকে সে ভয়টাকে দূর করলাম। দূর করে ও বলছে হ্যাঁ আমি আমার পাহাড় চিন্তা করতে আমার একটু আর ভয় করছে না। হুম। আর আমি বেড়াতে যাবো চিন্তা করছে, হ্যাঁ আমাকে যদি কেউ বলে নিয়ে যেতে আমি যাবো। মানে ঢোকালাম, বের করলাম, মাথা থেকে ভয়টা বাহ! বেরিয়ে গেল। কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, কোনো জ্যোতিষী ঠিক করতে পারবে না তাকে। তোমাদের কাছে তার মানে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি শারীরিক এবং মানসিক সব বলছি, যেটা কিনা ডাক্তাররা বা অন্য কোনো পদ্ধতিতে ঠিক হয়নি, অবশ্যই এটা তো আসেই তোমাদের কাছে নিশ্চয়ই। দিদি, অসংখ্য ধন্যবাদ। মানে আমার যে প্রশ্নগুলো আজকে ছিল তুমি অনেকটা ক্লিয়ার করলে। আমার না মানে পাস্ট লাইফ থেকে আমারও কিছু একটা এরকম ছিল যেখানে কিনা মানুষ যেগুলো এখন বলে, কি হয় তুমি বললে না, তুমি ইচ্ছে করে, তোমাকে হুম, অনেক সময় মানুষ বলে যে ইচ্ছে করে আপনারা ট্রান্সলেটের মধ্যে হুম, ঢুকিয়ে দিচ্ছেন। কখনো কখনো আমারও এটা মনে হতো যে কিভাবে সম্ভব। আমার সামনে বসে তুমি ক্ল্যারিটি এতটা দিলে যে আমি বুঝতে পারলাম জিনিসগুলো কিভাবে কাজ করে, যে তোমার যোগসূত্র রয়েছে যার কারণে এখন এটা ঘটছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। খুব ভালো থেকো, তোমারটা আমি দেখে বুঝিয়ে দেবো তুমি কি করতে। অবশ্যই আমি তোমাকে পাঠাবো। তোমার কেমন লাগলো এমনি আজকে? আমার খুবই ভালো লাগলো। আর তুমি ডেকেছিলে, প্রথমে না না বলছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কেন বলছি, কেন অনেক বেশি ফোন আসে আর আমি ফোন অ্যাটেন্ড করি না। হোয়াটসঅ্যাপে যদি লিখে দেন সবাই, আমি সেটার ভালো জবাব ভালো। নিশ্চয়ই দেবো। আর খারাপ লাগে যে আমি টাইম দিতে পারছি না, আমি
মানে ক্লান্ত হয়ে যাচ্ছি লোকেদের দেখাতে দেখাতে, তাই জন্য একটু আমি বলি লোকে সবাই যে একটু আপনারা অপেক্ষা করুন। আমি আমার স্টুডেন্টদেরকে অনেককে তৈরি করে দিয়েছি, তারাও খুব এক্সপার্ট, তারাও ভালো দেখাতে পারে। আমি ক্লিনিক্যাল হিপনোথেরাপি করি, যেখানে ট্রমাকে ক্লিন করা যায়, কোনো নেশাকে বের করে দেওয়া যায়, যদি তার নিজের ইচ্ছে থাকে আর কি। তবে হ্যাঁ, তোমাদের এটা আমি দেখলাম, অনেক তোমার পডকাস্টে অনেকে দেখলাম ইন্টারভিউ, খুব ভালো লেগেছে। আরও তোমাদের অনেক অনেক ভালো হোক এই প্রার্থনা করি। ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ।